ডেসক্রিপশন দেই। পরবর্তীতে আমি যখন আপনাদেরকে আবার ওরিয়েন্টেশন সেশনটা নিব তখন সেক্ষেত্রে আমি আবার জিনিসগুলো ডিসক্রাইব করব নতুন করে। সো ইটস ফাইন। সো অ্যাবাউট মি, আমার নাম হচ্ছে নাজমুল সাকিব, আমি একাডেমিক কো ফাউন্ডার। সো আমি আমার বিএসসি করেছি রুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 2012-এ, বেশ অনেক বছর আগে, প্রায় 12 বছর আগে। অ্যান্ড আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইউএসএ ইন অলসো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড দেন আমি হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সে মাস্টার্স করি, সেকেন্ড মাস্টার্স। বেসিক্যালি আমি যখন ইউএসএতে ছিলাম সেই 2017 থেকেই মূলত আমি এই ডেটা সায়েন্স নিয়ে আমার ফার্স্ট একটা কিউরিওসিটি জাগে। আপনারা যেমন এখন যে অবস্থায় আছেন, একদম বিগিনার লেভেলে, নুব লেভেলে আছেন, আমি তখন ছিলাম 2017 সালের দিকে। এবং তখন থেকে আস্তে আস্তে হচ্ছে ধীরে ধীরে আমি বিভিন্ন স্কিল ডেভেলপ করা শুরু করি, বিভিন্ন নলেজ নেওয়া শুরু করি, বিভিন্ন এগুলোর পড়াশোনা করা শুরু করি। তো তো বিগত প্রায় 6.5 বছর 7 বছরের যেই নলেজ, সেই নলেজগুলোর উপর বেস করে আসলে আমি বিভিন্ন জিনিসগুলো শিখাই, বিভিন্ন টপিকগুলো শিখাই। আমি বেসিক্যালি আমাদের এইখানে প্রথম দিকে যখন আমি ক্লাস নিতাম তখন আমি এক্সেল, পাওয়ার বিআই, আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, মেশিন লার্নিং এগুলোর ক্লাস নিতাম। তো পরবর্তীতে আমাদের আরও মেন্টররা এখানের মধ্যে অ্যাড হয়, বিভিন্ন টপিকের উপর বিভিন্ন মেন্টর স্পেসিফিক যে টপিকের উপরে তারা এক্সপার্টাইজ যারা আছেন তারাও অ্যাড হয়। এখন পর্যন্ত আমরা 2020 সালের লাস্ট দিকে, শেষের দিকে আর কি, আমরা যখন শুরু করি তখন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রায় 55টার উপরে আমরা ক্লাস ব্যাচ শেষ করছি। 55 না, 50-52টার মতো আমরা শেষ করছি। এর মধ্যে আমাদের বুট ক্যাম্পই ছিল হচ্ছে 25টা, আর বাকি হচ্ছে আপনার 30টার মতো হচ্ছে শর্ট কোর্স। তো প্রথম দিকে আমি শর্ট কোর্সগুলো নিতাম 1.5 মাস 2 মাসের, এবং 2022 সালের মাঝামাঝি থেকে, মিড থেকে আর কি, আমরা বুট ক্যাম্প শুরু করি। তো এখন পর্যন্ত আমাদের 25টা বুট ক্যাম্প শেষ হয়েছে। আর এখন আমাদের অ্যাট এ টাইম এখন এই মুহূর্তে 6টা-7টা ব্যাচ রানিং। সো আমি মোটামুটি নিজেকে রিসার্চার বা একাডেমিশিয়ান বলতে পছন্দ করি। আমার নিজের রিসার্চ জার্নাল পেপার আছে 7টা, যেটা সাইটেশন মোটামুটি সব মিলায় 265-র উপরে। আর আমার মেইনলি রিসার্চের এরিয়া বা আমার কাজের এরিয়াগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। সো আমি আপনাদেরকে আপনাদের কোর্সের মধ্যে বেসিক স্ট্যাটিস্টিক্সের পার্টটা আমি নিব, পাইথনের পার্টটা নিব, আর হচ্ছে মেশিন লার্নিংয়ের বেসিকের অংশগুলো নিব। বাকি আমাদের অন্যান্য মেন্টর যারা আছেন তারা নেবেন। সো আমাদের এখানে আমরা যদি স্টুডেন্ট এনরোলমেন্ট দেখি, 2020 সালে আমরা যখন প্রথম শুরু করি তখন 45 জন স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করি। মানে এখানে 3টা ব্যাচ ছিল আর কি, 3-4টা ব্যাচ ছিল। তারপর ধীরে ধীরে 2020-এর পরে 21, 22, 23 গত বছর পর্যন্ত যদি আমরা দেখি, গত বছর আমাদের 230 জন স্টুডেন্ট এখান থেকে কোর্স কমপ্লিট করে বের হয়। এটা আমাদের স্টুডেন্ট এনরোলমেন্টের একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় 3.5 বছর ধরে একটা ভালো রেপুটেশন নিয়ে আমরা কোর্সগুলো করাচ্ছি, টিল নাও এখনও করাচ্ছি, ইনশাল্লাহ সামনেও করাবো। তো আমাদের এখান থেকে যারা মূলত কোর্স কমপ্লিট করেছে এর মধ্যে অনেকেই 5%-এর মতো দেশের বাইরে চলে গেছে বিভিন্ন মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে। নতুন জব পেয়েছে এরকম হচ্ছে প্রায় 14%। তো গত বছরই হচ্ছে আমার জানা মতে বা আমাকে পার্সোনালি জানিয়েছে এরকম প্রায় 15 জন আছে যারা কিনা ফ্রেশ গ্র্যাজুয়েট জব পেয়েছে আমাদের এখান থেকে কোর্স করে। ইন্টার্নশিপ করছে এরকম আরও সংখ্যা আছে 7%-এর মতন। বাকি যারা জব এই মুহূর্তে রানিং অবস্থায় আছে, বিভিন্ন কোম্পানিতে আছে, তাদের মধ্যে 52% তারা নিজেদের স্কিল ডেভেলপ করছে আমাদের এখান থেকে কোর্স করে। তো এই ছিল মোটামুটি আমাদের বেসিক এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি যারা মেম্বার। এখানে সবার ছবি নেই, আবার কয়েকজন এখন ক্লাস নিচ্ছেন না। তো এখানের মধ্যে হচ্ছে নাজিম আছে, নাজিম আপনাদেরকে এক্সেল এবং পাওয়ার বিআই ক্লাস নেবে। তারপর প্রতীক আপনাদেরকে এসকিউএল এবং বিগ ডাটার ক্লাস নেবে। মাহবুব আপনাদেরকে মেশিন লার্নিং স্ট্যাটিস্টিক্সে ক্লাস নেবে। ইফাত আপনাদের হচ্ছে যারা হচ্ছে মেশিন লার্নিং উইথ ডেটা সায়েন্সে আছেন ওখানে ডিপ লার্নিংয়ের পোর্শনটা নেবে। আমি তো আছি। আমাদের গেস্ট ফ্যাকাল্টি হচ্ছে 2 জন এখানের মধ্যে।
তো তারা মাঝে মধ্যে আমাদের এখানে কিছু টপিকের উপরে ক্লাস নেন। আরও মেন্টররা আছেন এখানের মধ্যে, নতুন মেন্টরদের লিস্ট এখানে আপডেট করা হয়নি আর কি। আর আমাদের যে কোর্সের মডিউল, সেই কোর্সের মডিউল আমরা সবসময় আমরা যেটা বলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড? বিকজ আমাদের কোর্সের মডিউলগুলো আমরা আমাদের যে সকল পিয়ার্সরা আছেন, পিয়ার্স বলতে হচ্ছে যারা আমাদের বাইরে বিভিন্ন জায়গায় জব করছেন, তো বা হচ্ছে রিসার্চার যারা আছেন, একাডেমিশিয়ান যারা আছেন, তাদের মাধ্যমে বা তাদেরকে দিয়ে হচ্ছে আমাদের কোর্সের মডিউলটা আমরা এডিট করাই, আমরা চেক করাই এবং মডিফাই করানোর পরে ফাইনালাইজ করা হলে তারপর হচ্ছে আমরা আমাদের কোর্সটা অফার করি। সো আপনারা আমাদের কোর্সের যে মডিউলগুলো দেখেন সেগুলো হচ্ছে আমরা তৈরি করার পরে সেগুলো রিভিউ করে তারপর হচ্ছে আমরা এটা কনফার্ম করি। সো আমাদের এখানের মধ্যে অ্যাডভাইজার হিসেবে আছেন নাহিদ হাসান, এখন বর্তমানে হচ্ছে টেক্সাস A&M অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন স্ট্যাটিস্টিক্সে, তার পিএইচডি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উপরে। ফয়সাল রিয়াদ ভাই, উনি হচ্ছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি ক্যান্ডিডেট। আরও কয়েকজন আছেন, যেমন আপনার দেশের বাইরে নাইকিতে জব করছেন, অ্যামাজনে জব করছেন, এরকম সিনিয়র অনেকে আছে। তো আমাদের কোর্সের মডেলগুলো স্ট্যান্ডার্ড এই কারণে যে আমরা যা যা শিখাই এবং প্রত্যেকটা জিনিস একদম টু দ্য পয়েন্টে এবং খুব প্রিসাইজলি শেখাই, যার কারণে দেখা যায় যে প্রতিটা ক্লাসই আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রতিটা ক্লাসে আমরা নতুন নতুন জিনিসগুলো শিখি এবং আমাদের ক্লাসের মডেলগুলো খুবই কনসাইজ থাকে। 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্লাস হয় এবং আমাদের রেগুলার ক্লাস টাইম 9:30 থেকে 11টা, 11:15 পর্যন্ত। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টার মতো ক্লাস হয়, লাইভ ক্লাস। এবং এই বুট ক্যাম্পটা আমরা যেটা অফার করেছি এটা হচ্ছে 4 মাসের। আগে এটা একটু বড় ছিল, ওটাকে আমরা একটু এডিট করে মডিফাই করে একটু শর্ট করে নিয়েছি এবং এখানে কিছু কিছু পার্ট থাকবে, বেসিক কিছু পার্ট থাকবে প্রি রেকর্ডেড হিসেবে, যাতে কিনা আপনারা কোর্স শুরুর আগেই প্রি রেকর্ডেড পার্টটা শুরু করতে পারেন। সো যারা এনরোল করবেন ক্লাস শুরুর আগেই আপনারা পাইথন বেসিকের যে কোর্সটা সেটা আপনারা ফার্স্টে পেয়ে যাবেন। তারপর আপনারা যখন ক্লাস শুরু হবে তারপর বাকি অন্যান্য অংশগুলো লাইভ ক্লাসের মাধ্যমে, প্রতিটা ক্লাস যখন শেষ হবে আপনারা মেটেরিয়ালগুলো পাবেন এবং একই সাথে আপনারা যেই ক্লাসের ভিডিও, সেই ভিডিওগুলো আপনাদেরকে আলাদাভাবে ইমেল করা হবে। সো আমরা এখানের মধ্যে যদি আমি একটু এখানের মধ্যে বলি যে এটা না, সরি, গুগল ক্লাসরুমের মাধ্যমে যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 2407, 2408 তো অলরেডি ক্রিয়েট করা আছে। সো পাইথনের প্রি রিকুইজিট কোর্সটা আপনারা হচ্ছে যারা এনরোল করবেন তারা পেয়ে যাবেন। এছাড়া দেখেন 2406, 04, 05 এরকম ব্যাচগুলো আছে 2-3 পর্যন্ত। আরেকটা ড্রাইভে হচ্ছে আগের বছরের কোর্সগুলো আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ডকুমেন্টসগুলো আপনারা এখান থেকে পাবেন মূলত। আর ইউটিউবের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের যেই ক্লাসগুলো সেগুলো আমরা ওখানে মধ্যে প্রোভাইড করব। সো এই ছিল মোটামুটি একটা বেসিক ধারণা। এছাড়া যখন আমরা ওরিয়েন্টেশন সেশন নিব 2 তারিখে বা 3 তারিখে, তখন জিনিসগুলো আমি আরও ডিসক্রাইব করব। আর এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আজকে করতে পারেন। কোশ্চেনগুলো নিয়ে আনসার দিয়ে আমি আজকের যে পার্টটা সেটা শুরু করব। কারো কোনো কোশ্চেন আছে কোর্স নিয়ে, কোর্সের মডিউল নিয়ে বা আমাদের ব্যাপারে অন্য যে কোনো ধরনের কোনো ইস্যু থাকলে বা কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। হোয়াটসঅ্যাপে যারা আমাদেরকে নক করেছেন তাদেরকে তো আমরা আমাদের টিম থেকে হচ্ছে আনসার দিচ্ছি রেগুলার বেসিসে। আমাকেও যারা পার্সোনালি নক করেছেন তাদের সাথে আমার কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা আজকে জয়েন করেছেন। আমরা কি কোনো সাপোর্ট ক্লাস পাবো কোনো প্রবলেম হলে? হ্যাঁ, ডেফিনেটলি। সাপোর্ট ক্লাস বলতে হচ্ছে আমাদের এক একটা মডিউল এক একজন মেন্টর নেবেন। তো দেখা যাচ্ছে যে যখন ওই টপিকটা শেষ হবে সেই টপিকের উপরে আপনাদের একটা সাপোর্ট ক্লাস থাকবে শেষের দিকে, যে ওই টপিকের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেগুলোর উপরে একটা সলভ ক্লাস হবে। আর এছাড়া যদি ইনস্ট্যান্ট কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের যেই গ্রুপ আছে, যেমন এখানে 2403, 2408, 0207, 02, 04, 06, এগুলো প্রত্যেকটা ডেডিকেটেড আমাদের আলাদা হোয়াটসঅ্যাপের পেইড গ্রুপ আছে। সো আপনি যখন এনরোল করবেন তখন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পেইড গ্রুপে অ্যাড করব এবং সরাসরি আপনাদেরকে আমরা গুগল ক্লাসরুমের অ্যাক্সেস দিব। ওখান থেকে আপনারা পাইথনের প্রি রিকুইজিট কোর্সটা শুরু করে ফেলতে পারবেন।
আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই দুইটার মাধ্যমে মূলত হচ্ছে আমরা কাজগুলো করে থাকি। এছাড়া আমাদের ইমেল অ্যাড্রেস তো আছেই, আর আমাদের যে মেন্টররা তাদের মেন্টরদের প্রোফাইল এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনও আমরা তখন দিয়ে দিব। তো মোটামুটি যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে ইনস্ট্যান্টলি সেটা ক্লাসের মধ্যেই আমরা সলভ করার চেষ্টা করি, বাট তারপরেও যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কেউ যদি পার্সোনালি আমাদের কোনো মেন্টরের সাথে কথা বলতে চান বা রিচ করেন, যদি প্রবলেম শেয়ার করেন, তাহলে তারাও সেখান থেকে আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। সো এক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি না থাকে তাহলে আমরা একটু আজকের ক্লাসের যে অংশগুলো আমরা আজকে করবো সেগুলো একটু সামারি আপনাদেরকে বলে দিই। তো আজকে যেহেতু হচ্ছে এটা একটা ডেমো ক্লাস, সেজন্য আমি হচ্ছে কিছু অংশ বা কিছু পার্ট আমি আজকে ডেসক্রাইব করব। তো ওখান থেকে তারপরে আমাদের এই ক্লাসগুলোরই আমাদের যখন মেইন ক্লাস হবে তখন সেক্ষেত্রে ওখানে গিয়ে আমরা হচ্ছে ক্লাসগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আর আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো সবগুলোই রাতের বেলা হয়, রাতে 9:30 থেকে 11টা, 11:15 বা 11:30 পর্যন্ত হয়। আমাদের সবগুলো ব্যাচই হচ্ছে এই সময় হয়। এখন এই মুহূর্তে আপনারা জানেন যে মোটামুটি প্রায় 5টা-6টা ব্যাচ কন্টিনিউয়াসলি রানিং থাকে। এখন যেমন শুরু হচ্ছে 2টা ব্যাচ, তারপর আবার কোরবানিদের পরে আর একটা ব্যাচ, এভাবে প্রতি মাসেই আমরা 1টা-2টা করে ব্যাচ অফার করি। তো ডেটা সায়েন্সে আপনারা যে ধরনেরই কোর্স করেন না কেন অথবা যে ধরনেরই আপনারা জবের জন্য যান না কেন, আপনাদেরকে সবার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদেরকে স্ট্যাটিস্টিক্সটা শিখতে হয়। তো স্ট্যাটিস্টিক্সের গুরুত্বটা আমরা অনেকেই বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না। আমরা যত ধরনের অ্যানালাইসিস করি না কেন, সেটা আপনারা সফটওয়্যারে করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেন, সব ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রেই আমাদেরকেই বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস, বিভিন্ন মডেল, বিভিন্ন ফাংশন ইউজ করতে হয়। তো স্ট্যাটিস্টিক্সের কাজটা কি? কোনো একটা কোম্পানিতে ইউজুয়ালি ধরেন প্রথমে কোনো একটা প্রবলেমকে আমরা আইডেন্টিফাই করি। লাইক ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি যে আমাদের হয়তো কোনো একটা প্রোডাক্ট আছে, এক বা একাধিক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমরা চাচ্ছি যে বাজারে সেল করতে, বা অলরেডি হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে, তো আমরা চাচ্ছি যে নতুন কোনো একটা প্রোডাক্ট এখানে ইনক্লুড করতে। তো সেই নতুন প্রোডাক্টটা মার্কেটে এখন অন্যান্য ব্র্যান্ড কারা এটা প্রোডাক্ট লঞ্চ করেছে বা তাদের রেসপন্সগুলো কীরকম, এগুলোর উপর কিছু সার্ভে ডেটা যদি আমরা কালেক্ট করতে পারি, সেখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করে ডিসিশনে আসতে পারি। অথবা ধরেন আপনার কোম্পানিতে এখন 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্ট ABCDE, আমি 5টা নাম দিলাম। এখন এই 5টা প্রোডাক্ট সমানভাবে কিন্তু বিক্রি হয় না, কোনো কোনো প্রোডাক্ট বেশি বিক্রি হয়, কোনো প্রোডাক্ট কম বিক্রি হয়। ধরা যাক A প্রোডাক্ট হচ্ছে এতটুকু বিক্রি হচ্ছে, B প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে, C প্রোডাক্ট হচ্ছে বেশি বিক্রি হচ্ছে, আবার D প্রোডাক্ট কম, E প্রোডাক্ট আবার বেশি বিক্রি হচ্ছে। এখন আমি যদি চিন্তা করি যে আমি নেক্সট 3 মান্থসে আমি যদি কোনো একটা ফোরকাস্ট করতে চাই যে আমার এই 5টা প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টগুলো চলবে বা কোন প্রোডাক্টগুলো আমি মার্কেটের মধ্যে রাখবো এবং কোন প্রোডাক্টগুলোকে আমি বন্ধ করে দিব, অথবা কোন একটা প্রোডাক্টকে আমি রিপ্লেস করতে চাচ্ছি, সেটা আসলে করাটা আমার জন্য ফিজিবল হবে কিনা, সেটা আমার জন্য প্রফিটেবল হবে কিনা, এই ধরনের কাজগুলো যখন আমরা করি বিভিন্ন কোম্পানিতে, যখন আমাদেরকে টাস্ক দেওয়া হয়, তখন আমাদেরকে কি করতে হয়, আমরা এক্সেলে করি, পাওয়ার বিআইতে সেটা ভিজুয়ালাইজ করি, আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, বা আমরা বিভিন্ন মেশিন লার্নিং মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ের মাধ্যমে ফোরকাস্টিং করি, টাইম সিরিজ অ্যানালাইসিস করি, বা যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো যখন সার্ভারে থাকে, লোকাল সার্ভার অথবা ফরেন সার্ভারে থাকে যখন, তখন ওই ডেটাগুলো থেকে আমরা পুল করে এনে সেখান থেকে ডেটাকে আমাদের কাজের অনুসারে বা আমাদের অবজেক্টিভ অনুযায়ী আমরা সেগুলোকে বিভিন্ন ফিল্টার করি, বিভিন্ন ফরম্যাটিং করি। তো অনেকগুলো টুলই কিন্তু আমাদের প্রয়োজন। তো একজন ভালো ডেটা অ্যানালিস্ট বা একজন ভালো বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বলেন, তাদের কিন্তু আমাদের যে কাজটা করতে হয় যে সব ধরনের টুলই আমাদেরকে কম বেশি জানতে হয়। তো একজন বিজনেস অ্যানালিস্ট একটা কোম্পানিতে যখন কাজ করে তখন তাকে এই সবগুলো টুলসই কম বেশি ইউজ করতে হয়। তো ফার্স্টে কি করতে হয় যে আমরা একটা প্রবলেমকে আইডেন্টিফাই করি এবং সেখান থেকে আমরা ডেটাকে কালেক্ট করি। এখন ডেটা কালেক্ট করার পর যে ডেটাটা আমরা কালেক্ট করি, এটা ইনিশিয়াল অবস্থায় একটা র ডেটা থাকে, আমরা এটাকে বলি র ডেটা।
তো র ডেটা কি? র ডেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ফরম্যাটে থাকে, যেই ডেটাগুলোতে অনেক রকম আউটলায়ার থাকে, অনেক রকম মিসিং ডেটা থাকে। হয়তো দেখা যায় যে কোনো সেলের মধ্যে আমার ডেটা মিসিং আছে, অথবা কোনো একটা আনইউজুয়াল ডেটা আছে। ধরা যাক আমার যে প্রোডাক্টটা আমি একটা সেল করতে চাচ্ছি, ওই প্রোডাক্টটা ওইটার ওজন হচ্ছে 500 গ্রাম। ওকে, আমি ধরে নিলাম যে সাপোজ ইস্পাহানি মির্জাপুর যেই টি ব্যাগ আছে, হ্যাঁ, আমি হচ্ছে সেই প্রোডাকশন প্ল্যান্টে আছি। এখন ওখানে যে প্যাকেজিংটা করা হয়, সেই প্যাকেজিংটা হয় আমার 500 গ্রামের। এখন আমার কাছে যখন ডেটাগুলো আসবে যে আমার কোন কোন প্রোডাক্টগুলো বা কত ওয়েটের প্রোডাক্টগুলো আমার যাচ্ছে, ওখানে 500 জায়গায় যদি সাপোজ 300 আসে, বা ধরেন আমার যদি 700 আসে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এই ভ্যালুগুলো আমার জন্য আনইউজুয়াল ভ্যালু, বা এই ভ্যালুগুলো আসলে ইরেলেভেন্ট ভ্যালু। তো এইরকম ভ্যালুগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হয়, এবং সেগুলোকে ফার্স্টে আউটলায়ারগুলোকে রিমুভ করতে হয়, এবং মিসিং ডেটা যেগুলো থাকবে সেই মিসিং ডেটাগুলোকে হ্যান্ডেল করতে হয়। এই কাজগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা প্রিপারেশন। ডেটা প্রিপারেশন করার পরে, ডেটা যখন প্রিপারেশনের কাজ শেষ হবে, তারপর আমরা সেই ডেটাগুলো থেকে কিছু ইনফরমেশন পাই। ইনফরমেশনটা তখন থাকে, মানে কখন এটা থাকে, যখন আমার ডেটাগুলো বিভিন্ন কলাম আকারে এবং আমার প্রয়োজন অনুসারে আমি যখন এটাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে যখন দাঁড় করাবো, তখন এটাকে আমি বলবো ইনফরমেশন। তো র ডেটা থেকে ইনফরমেশনে আনার জন্য আমার দরকার হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজ কি? বিভিন্ন ডেটাগুলোকে তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের কাজের ধারা অনুযায়ী সেগুলোকে সাজানো, সেগুলোকে ভিজুয়ালাইজ করা, অর্গানাইজ করা, এবং এখান থেকে যে আমার ডেটাগুলোকে ফরম্যাটিং যে কাজগুলো করতে হয় সেগুলো করা, এবং বিভিন্ন মেজারমেন্টগুলো বের করা, বেসিক মেজারমেন্টগুলো বের করা। এখন ইনফরমেশনটা যখন আমার হাতে চলে আসবে, এরপর আমি দেখব যে আমার যে প্রবলেম স্টেটমেন্টটা আছে, বা আমার কোম্পানি আমাকে যে টাস্ক দিছে, এই টাস্কটাকে ফুলফিল করার জন্য আমার অনেকগুলো কলাম থাকতে পারে। সেই কলাম থেকে আমার যে কলামগুলো আমার দরকার, সেই কলামগুলোর উপর বেস করে আমি বিভিন্ন হাইপোথিসিস টেস্ট করব। আমি বিভিন্ন স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে সেখান থেকে আমি জেড টেস্ট, টি টেস্ট করব, এবং আরও অন্যান্য যে টেস্টগুলো আছে, যেমন অ্যাসোসিয়েশন টেস্ট, বা হচ্ছে তাদের মধ্যে কোরিলেশন টেস্ট করব, বা হচ্ছে কোভেরিয়েন্স, এবং অন্যান্য আরও অনেক ধরনের টেস্ট করে ওখান থেকে আমি নলেজকে গ্যাদার করব। তো এই কাজটা করার সময় আমার দরকার হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কাজ কি? যে আমার যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো থেকে আমার প্রবলেম অনুযায়ী বা আমার অবজেক্টিভ অনুযায়ী যেই কলামগুলো বা যেই কলামগুলোর সাথে আমার ইন্টার রিলেশনশিপগুলো আছে, সেগুলোকে খুঁজে বের করা, এবং ওখান থেকে একটা প্যাটার্নকে জেনারেট করা। যেমন আমি যদি বলি যে আমার প্রোডাক্টটা সেল হচ্ছে, এই সেলটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে? আমার এরিয়ার উপরে ডিপেন্ড করছে, নাকি হচ্ছে এখানে যারা কিনছে তাদের জেন্ডারের উপর ডিপেন্ড করছে, কোন বয়সের মানুষ কিনছে, বা এটা যারা কিনতেছে বা কম বা বেশি হচ্ছে, এটা কোথায় কোথায় হচ্ছে, বা আমার কোন সময় মানুষজন বেশি এটা কিনছে। হইতে পারে বছরে সারা বছর বিক্রি হচ্ছে, অথবা এমন হতে পারে যে নির্দিষ্ট কোনো একটা সময় এটা বেশি বিক্রি হচ্ছে। এগুলোকে আমাকে আইডেন্টিফাই করে দেখতে হয়, এগুলোকে আমাকে খুঁজে বের করতে হয়। সো একটা ডেটা সেট, অনেক বড় ডেটা সেট যখন থাকে, যেখানে আপনার কয়েক লাখ রো থাকে, প্রায় 20-30-100টার উপর যখন কলাম থাকে, ফিচার থাকে, তখন এইটা একটা বড় মেসি একটা ডেটা যখন থাকে, তখন সেই ডেটাগুলো থেকে আমরা বিভিন্ন টুলস এবং বিভিন্ন ফাংশনগুলো ইউজ করি, বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা একটা নলেজকে এখান থেকে বের করি, নলেজে আমরা চলে আসি। সেটা কিভাবে আসি? যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন টেস্টের মাধ্যমে, বিভিন্ন অ্যাসোসিয়েশন টেস্টের মাধ্যমে, কোরিলেশন মাধ্যমে, অথবা বিভিন্ন জেড টেস্ট, পি টেস্ট, আরও অন্যান্য ধরনের বিভিন্ন টেস্ট আছে। তো এই নলেজগুলো যখন আমার থাকবে, তখন আমি এই কাজটা করতে পারবো। অ্যান্ড তারপর সেখান থেকে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করি, এবং মডেলিং করার পরে আমার ফাইনাল যেই রিপোর্টটা, সেই রিপোর্টের উপর বেস করে আমার কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট বা যারা কিনা হায়ার ম্যানেজমেন্টে আছে, তারা ডিসিশন মেক করবে। তার মানে একটা কোম্পানির যদি আমি অর্গানোগ্রাম চিন্তা করি, একদম কোম্পানির টপ লেভেলে কারা থাকে? সাধারণত আপনার সিইও থাকে, সিটিও থাকে, সিএফও থাকে, তারপর এখানে থাকে আপনার হচ্ছে সিনিয়র ম্যানেজার, হ্যাঁ, এক্সিকিউটিভ লেভেলের লোক থাকে সিনিয়র ম্যানেজমেন্টে, তারপর এক্সিকিউটিভ, এখন তারপর থাকে জুনিয়র বা এরকম। এখন একজন ডেটা অ্যানালিস্টের কাজ কি? একজন ডেটা অ্যানালিস্ট যখন এই পুরো প্রবলেমটাকে সলভ করবে এবং এখান থেকে রিপোর্টিং করবে, সে সরাসরি টপ লেভেলের যারা থাকবে তাদের সাথে ডিল করে, বা তাদেরকে তারা রিপোর্ট করে। সো অন্য নর্মাল যে কোনো একটা সেক্টর থেকে যারা আসে,
যেমন ধরেন আপনি যদি বলেন যে মেনটেনেন্স সেক্টর থেকে আসলো, অথবা ধরেন এইচআর সেক্টর থেকে আসলো, অথবা ধরেন আপনার অন্য নন টেক যে সকল ডিপার্টমেন্টগুলো আছে, যেমন আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট, একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। তো ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালাইসিসের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যারা থাকবে, যারা এই কাজগুলো করে মূলত, তারা সরাসরি তাদের যে আপার ম্যানেজমেন্ট, তাদেরকে তারা রিপোর্ট করে, এবং আপার ম্যানেজমেন্ট এই রিপোর্টের উপর বেস করে মেজর ডিসিশনটা নেয় যে অ্যাকচুয়ালি আমার নেক্সট 3 মাসে আমি কোন দিকে যেতে যাচ্ছি, আমি কোন দিকে যাব, কোন ডিসিশনটা নিলে আমার কোম্পানির জন্য সেটা প্রফিটেবল হবে। সো খেয়াল করে দেখেন যে একজন নর্মাল এইচআর এক্সিকিউটিভ বা এইচআর ম্যানেজার, অথবা যদি অন্য এরিয়ার কথা বলি, ব্যাংকিং সেক্টরে বা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা আছে, তারা যতটা না এক্সেস পায় বা তারা যতটা না এখানের মধ্যে কোম্পানিতে কন্ট্রিবিউট করে, তার থেকে কয়েক গুণ বেশি কন্ট্রিবিউট করে একজন ডেটা অ্যানালিস্ট, একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। কারণ তার এই পুরো রিপোর্টের উপর ভিত্তি করে, পুরো কাজের উপর ভিত্তি করে কোম্পানি একটা মেজর ডিসিশন নেয়। তো এই কারণে একজন ডেটা অ্যানালিস্টের ডিমান্ড অনেক বেশি। তো দেখা যায় কি, কিছু কিছু এরকম একটা কোশ্চেন আমাদের সবার মধ্যে থাকে যে কোম্পানির মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আপনার হচ্ছে অডিট ডিপার্টমেন্ট বা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে, এইচআর ডিপার্টমেন্ট থাকে, এটা অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে। তো কেন হচ্ছে ডেটা অ্যানালিস্ট যে আছে তাকে বেশি স্যালারি দেওয়া হয়, বা কেন তাকে হচ্ছে মানে ইম্পর্টেন্স দেওয়া হয়? কারণ একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট যারা থাকবে, তাদের কাজ হচ্ছে এই পুরো সিস্টেমেটিকভাবে এই পুরো কাজটা শেষ করে একটা রিপোর্ট দেওয়া, এবং সেখান থেকে তাদের এই রিপোর্টের উপর বেস করে একটা ডিসিশন কোম্পানি তখন এটা তৈরি করে বা একটা মেক করে। তো এই পুরো কাজটা যখন আমরা করি, তখন কিন্তু আমাদের অনেকগুলো ধাপ পার করতে হয়, এবং এই কিছু কিছু ধাপ আমাদের হচ্ছে ম্যানুয়ালি করতে হয়, কিছু কিছু ধাপ আমাদের অটোমেটিক করতে হয়, কিছু ধাপ পার করার জন্য আমাদের এক্সেল দরকার হয়, পাওয়ার বিআই দরকার হয়, কিছু ধাপ পার করার জন্য আমার ডিপ স্ট্যাটিস্টিক্যাল নলেজ দরকার হয়, কিছু ধাপ পার করার জন্য আমার বিভিন্ন মেশিন লার্নিং মডেলের দরকার হয়, প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের দরকার হয়। তাহলে খেয়াল করে দেখেন, একজন ডেটা অ্যানালিস্টকে এই সব জিনিসই কিন্তু কম বেশি জানতে হয়, এবং এই পুরো প্রসেসটা যখন সে কমপ্লিট করবে, পুরো প্রসেসের প্রত্যেকটা স্টেপে স্ট্যাটিস্টিক্সের নলেজ তার থাকতেই হবে। তো এই জন্য স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। একটা হিউম্যান বডিকে যদি আপনি চিন্তা করেন, তার একটা হাত একটা পা না থাকলেও কোনো সমস্যা নেই, তার একটা কিডনি চলে গেলেও কোনো সমস্যা নেই, সে যদি তার 2টা কিডনি থেকে একটা কিডনি বিক্রি করে আইফোন কিনে, তাতেও তার কোনো সমস্যা নেই, একটা চোখ না থাকলেও কোনো সমস্যা নেই, বাট তার ব্রেনটাও তার জন্য ইম্পর্টেন্ট। সো যদি ব্রেনটা ডেড হয়ে যায়, তাহলে সে কিন্তু পুরোটাই ডেড বডি। ঠিক তেমনিভাবে ডেটা সায়েন্সের এই পুরো যতগুলো আমরা ডেটা সায়েন্স রিলেটেড যে সকল জব সেক্টরগুলো দেখি বা এরিয়াগুলো দেখি, যেমন ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ডেটা আর্কিটেক্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এদের প্রত্যেকেই কিন্তু যার যার নিজস্ব কিছু রোল আছে, কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু জব ডেসক্রিপশন আছে, এবং এরা প্রত্যেকে একে অন্যের সাথে কানেক্টেড। তো একটা পুরো টিম যখন কাজ করবে, ডেটা অ্যানালিটিক্সের একটা টিম যদি একটা কোম্পানি থাকে, তাহলে সেখানে দেখা যায় 4-5 জন ডেটা অ্যানালিস্ট বা 2-3 জন ডেটা অ্যানালিস্ট থাকে, বিআই অ্যানালিস্ট থাকে, একজন ডেটা ইঞ্জিনিয়ার তো থাকতেই হয়, বা ওখানের মধ্যে ডেটা সায়েন্টিস্ট একজন থাকতে হয়। তো সবারই এখানে একটা টোটাল কন্ট্রিবিউশন করার পরই একটা কমপ্লিট রেজাল্ট আসে, একটা ফাইনাল আউটকামটা আসে, এবং এই প্রত্যেকটা স্টেপ পার করতে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্সের নলেজ জেনেই তারপর এই কাজগুলো করতে হয়। আর টুলসের ব্যাপারে যদি বলি, টুলসের ক্ষেত্রে আমাদের এখানে এক্সেল, যদি ছোট ডেটা থাকে তাহলে সেক্ষেত্রে এক্সেল, বড় ডেটা যদি চলে যায় তখন সেক্ষেত্রে আমরা এসকিউএল এ চলে যাই। ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা তখন পাওয়ার বিআই ইউজ করি অথবা ট্যাবলিউ ইউজ করি। তারপর বিভিন্ন সার্ভার থেকে ডেটাগুলোকে পুল করা, সেগুলোকে আপ করা এবং সেগুলোর অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা, এবং সেখানে সিকিউরিটি রিজন থাকে, অন্যান্য জিনিসগুলো কাজগুলো করতে গেলে আমাদেরকে বিগ ডেটার কনসেপ্ট জানতে হয়। তারপর এসকিউএল এর ডিপ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ওরাকল কিভাবে কাজ করে, বা হচ্ছে ওখানে আপনার মাইএসকিউএল বা হচ্ছে নোএসকিউএল, এসকিউএলাইট, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হয়। তো জানার কিন্তু এখানে কোনো শেষ নাই, বাট তারপরও আমাদের যেই জিনিসগুলো না জানলেই নয়, অবশ্যই জানা উচিত। এরকম টপিকগুলো নিয়ে হচ্ছে মূলত আমাদেরকে ওই নলেজটাকে গ্যাদার করতে হয়, শিখতে হয়,
এবং প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি ভালো একজন অ্যানালিস্ট হবেন। তো সবার আগে আমাকে ওই যে ডেটা থাকবে সেই ডেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যে যত ভালো ডেটাকে অ্যানালাইসিস করতে পারে সে তত ভালো ডেটা অ্যানালিস্ট। তো স্ট্যাটিস্টিক্সের দুইটা অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর একটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে সাধারণত বিভিন্ন থিওরি ডেভেলপমেন্ট, থিওরি ডেরিভেশন, প্রুফ এগুলো থাকে, যেটা বেসিক্যালি আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের কাজ কি, যে সকল অলরেডি এস্টাবলিশড থিওরাম ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমরা আমাদের রিয়েল লাইফ প্রবলেমে অ্যাপ্লাই করি। এবং যদি এটা ব্রডলি আমরা বলি, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সকে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। দুইটা জিনিসে আমাদের প্রয়োজন হয়। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজ কি, ডেটাকে অর্গানাইজ করা, ডেটাকে ডিসপ্লে করা, ডেটাকে ডিসক্রাইব করা বিভিন্ন ধরনের গ্রাফ, টেবিল এবং সামারি মেজারমেন্টের মাধ্যমে। অন্যদিকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কি কাজ করে, মেইনলি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা তখনই আমরা হাত দিব যখন আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজগুলো কমপ্লিট হবে, এবং এইখানে আমরা ইনফারেন্স করি, বিভিন্ন প্রেডিকশন করি, বিভিন্ন ফোরকাস্টিং করি। এই কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথড, টুলস এবং বিভিন্ন নলেজকে অ্যাপ্লাই করি। তো এই হচ্ছে মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের যে পোর্শনটা সেটা আমরা বলি, আর এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্সের পোর্শন। যদি আমরা এটাকে লার্নিং পারপাসে যদি বলি, শেখানোর জন্য, তাহলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বা এটা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স। এগুলো আমি ক্লাস যখন হবে তখন আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। যেমন আমরা যদি আজকে এই স্লাইডটা যদি বলি, এক্সকিউজ মি, ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে কোন একটা পার্টিকুলার একটা স্টাডির জন্য আমার যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দরকার, সেই ক্যারেক্টারিস্টিক্সের ডেটা যেগুলো দরকার আমার, সেগুলোকে যখন আমি প্রত্যেকটা টাইপ অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে সাজাবো, তখন সেটাকে আমরা বলি ভেরিয়েবল। অর্থাৎ আমি যদি কোন একটা ডেটা নিই, মানুষের ডেটা, তো এখন ওই মানুষের ডেটার মধ্যে কি কি থাকতে পারে, ধরেন আমার এখানের মধ্যে অনেকগুলো রো আছে, এখানের মধ্যে সাপোজ 10,000 মানুষের ডেটা আছে। এখন 10,000 মানুষের ডেটা যখন থাকবে, তখন প্রথমে হয়তো তার নাম থাকবে, তার এজ থাকবে, তার সে কোথায় থাকে তার প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে, তার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার ইমেল অ্যাড্রেস থাকবে, তার হাইট থাকবে, তার ওয়েট থাকবে, এবং আরো অন্যান্য যেগুলো আমার রিলেভেন্ট, মানে আমি যেই স্টাডি করতে যাচ্ছি সেই স্টাডির সাথে রিলেভেন্ট যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দরকার, সেগুলোকে যখন আমি সাজাবো তখন এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা ভেরিয়েবল। যেমন হিউম্যানের সাথে বা মানুষের সাথে সম্পর্কিত কমন কিছু ভেরিয়েবল আছে, যেমন তার নাম, তার পেশা, তার মানে অকুপেশন, তার থাকা, সে কোথায় থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, হাইট, ওয়েট, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এরকম। সো দিজ আর কল্ড দ্য ভেরিয়েবল। আর এছাড়া বাকি যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা আমার ফিক্সড ভ্যালু। তো ভেরিয়েবলটা আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটা সাধারণত এটা আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট বা হচ্ছে গণনার কাজে ইউজ করি, যেই সকল ভেরিয়েবলগুলোতে সাধারণত বিভিন্ন ভ্যালু থাকে। এখন এই ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, সেটা ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, বা ফ্লোট ভ্যালু হতে পারে। আর কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে যে সকল ভ্যালুগুলো সাধারণত আমার বিভিন্ন শব্দ বা স্ট্রিং বা হচ্ছে লেটার, আলফা নিউমেরিক এরকম ভাবে যখন থাকে, সেগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। সো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবলটা কি, যেই ভেরিয়েবলগুলো সাধারণত ইন্টিজার টাইপের হয়, হতে পারে সেটা 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, 10 ডিজিটের ইন্টিজার ভ্যালু। আর কন্টিনিউয়াস ভেরিয়েবল হচ্ছে যেগুলো সাধারণত আমরা ফ্লোট ভ্যালু বলি প্রোগ্রামিং এর ভাষায়, বা যেগুলোর সাথে আমার ডেসিমাল ভ্যালু যুক্ত থাকে, বা ডেসিমাল আপনার পয়েন্ট যুক্ত থাকে, দশমিকের পরে সামথিং। ডিসক্রিট ভেরিয়েবল সেগুলোই যেগুলোকে আমরা মূলত কাউন্ট করতে পারি, অর্থাৎ আমরা গুনে গুনে বের করতে পারি, যেগুলো আমার কাউন্টেবল। আর কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো হচ্ছে যেগুলোকে আমরা সাধারণত মানে নাম্বার দিয়ে কাউন্ট করি না, আমরা মেজার করি। হ্যাঁ, কাউন্টিং এবং মেজারিং দুইটা ডিফারেন্ট কনসেপ্ট। কাউন্টিং হচ্ছে আপনি যখন কোনো জিনিস
চোখে দেখে বা আঙ্গুলে যখন আপনি গুনে গুনে দেখেন 1 2 3 4 5 এরকম। আর মেজারিংটা হচ্ছে যেটাকে আপনি ওজন করেন বা যেটাকে আপনি পরিমাপ করেন। যেমন আমি যদি বলি যে গতকাল যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কতটুকু বৃষ্টি হয়েছে, এখন আমি তো বৃষ্টির ফোঁটাগুলা কাউন্ট করতে পারবো না, বাট আমি যদি ছাদের মধ্যে একটা মেজারিং কাপ রাখি এবং আমি যদি সারা রাত বৃষ্টি হওয়ার পরে বা কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর আমি যদি গিয়ে কাপটা মেজার করি, ওখানে যদি দেখি যে 4 বা 5 মিলিমিটার মধ্যে পানি জমছে, তাহলে তখন আমরা বলি যে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি তখন আমরা কি করি, এভাবে মেজার করি। যেমন ধরেন আমি যদি বলি একজন পার্সনের ওয়েট, এখন ওয়েটটা কেজিতে হইতে পারে, আবার এটা দশমিক দিয়ে আমরা এটা গ্রামেও প্রকাশ করতে পারি। অথবা আমি যদি বলি যে প্রতি একরে কি পরিমাণ আপনার ফসল হয়েছে, তো ফসলের পরিমাণটা তখন আমরা করি কি যে এটাকে আমরা ওই যে এটাকে কি যেন বলে, এটাকে আপনার যে কত হেক্টর পরিমাণ আমরা হচ্ছে এখানের মধ্যে ফসল পেলাম, বা একর থেকে আমরা কতটুকু ফসল পেলাম, কত মন পেলাম, হ্যাঁ মন বা তার থেকেও বড় একটা মেজারমেন্ট করে। বা যদি বলি একটা পার্সনের হাইট, তো পার্সনের হাইট আমি মিটারে মেজার করতে পারি, এখান থেকে আমি দশমিকে গিয়ে সেন্টিমিটার মেজার করতে পারি, অথবা আমি এটা হচ্ছে ফিট হিসাব করতে পারি। তো যখন আমরা এই ধরনের মেজারমেন্টগুলো করব তখন সেখানে আমার কিছু ফ্র্যাকশনাল পার্ট অ্যাড হয়। সো দিজ আর কল্ড দ্য কন্টিনিউয়াস ভেরিয়েবলস। আর ডিসক্রিট ভেরিয়েবল অন দ্য আদার হ্যান্ড, যেমন আমি যদি বলি যে লাইক কয়টা গাড়ি বিক্রি হয়েছে সারাদিনে, এখন গাড়ি তো আর 5.5 গাড়ি বিক্রি সংখ্যা তো 5.5 হবে না, হয় 5টা বিক্রি হবে, নাহলে 6টা বিক্রি হবে। অথবা সারা একটা দিনে ঢাকা শহরে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার অ্যাক্সিডেন্ট সেটা আমার জাস্ট নর্মালি হাত ভাঙা হোক অথবা কোনো মেজর অ্যাক্সিডেন্টে শরীর মেজর অংশ আহত হোক বা বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া হোক, ডাজন্ট ম্যাটার, অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট, তাই আমরা কাউন্ট করি। জাস্ট রাস্তায় পিছলাকায় পড়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আবার রাস্তায় হচ্ছে মানে গাড়ি ক্র্যাশ করছে, খুব বাজে অবস্থা, হসপিটালে দিতে হয়েছে, হাত পা হয়তো ইয়া হয়েছে, এরকম কিছু সিচুয়েশন যেটা আমরা করি না কেন, আমরা কিন্তু এটাকে একটা একটা করে কাউন্ট করি। তো ভাঙাভাঙি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয় না, 5.5 10.5 8.5 কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, ওটার স্পেসিফিক নাম্বার থাকে। বা একজন ফার্মারের তার কয়টা গরু আছে, এটা হচ্ছে একটা ডিসক্রিট ভেরিয়েবল। বাট আমি যদি বলি যে একজন ফার্মার তার জমি এখানে কত হেক্টর বা তার ওখানে মধ্যে কি পরিমাণ ফসল উৎপন্ন হয়েছে বা কতটুক ধান হয়েছে, এখন ধান কিন্তু আমরা ধানের সংখ্যা কাউন্ট করি না, ধানকে আমরা হচ্ছে পুরো এরকম মুট মানে একসাথে জড়ো করে মুট করে তারপর হচ্ছে ওইটার একটা আলাদা মেজারমেন্ট থাকে যে এই পরিমাণ আমার ধান হয়েছে, এবং সেটা তখন ফ্র্যাকশনে চলে যায়। তো ওইটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। কিন্তু যদি বলি যে গরু কয়টা আছে, এটা কিন্তু আর ভাঙাভাঙি থাকে না, কোনো ফ্র্যাকশন থাকে না, এটা থাকে ইন্টিজার নাম্বার। সো এটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। এই জিনিসগুলো কয়েকটা প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনারা নিজেরাও বুঝবেন যখন আপনি ডেটা নিয়ে কাজ করবেন। তারপর আসে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। বাই দ্য ওয়ে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তাতে আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে সমস্যা হচ্ছে কি? সাবরিনা, মিজানুর, মাহমুদুল, ইরফান, ফারুক, ফারজানা, ইফাতুজ্জামান, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, কোনো কোয়েশ্চেন নাই, বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাও আমরা যদি এখন একটু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো দেখি, তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ভেরিয়েবল যে যেটা যেভাবে বলুক না কেন একই জিনিস। এটা সাধারণত হচ্ছে কোনো একটা মানুষের নাম, তার ম্যারিটাল পারসন, ম্যারিটাল স্ট্যাটাস, বা কোনো একটা ধরেন ব্র্যান্ডের কোনো একটা আপনি ঘড়ি অথবা জুতা অথবা আপনি কম্পিউটার ইউজ করতেছেন সেটার নাম, বা হয়তো মানুষের ফেসের কমপ্লেক্সন, ফেয়ার বা হচ্ছে ব্ল্যাক অথবা গ্রে, কোনো একটা গাড়ির কালার। তো যেই সকল ভ্যালুগুলো সাধারণত নাম ভিত্তিক হয়, নামের সাথে কানেক্টেড, কোনো একটা শব্দ বা কোনো একটা আলফা নিউমেরিক ভ্যালু, বা যেগুলো হচ্ছে কোনো 2 বা ততোধিক আপনার শব্দ দিয়ে তৈরি, বা একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ, তো এই জিনিসগুলোকে আমরা বলি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো আমরা কোয়ালিটেটিভ ডেটা হিসেবে কাউন্ট করি। তো এইখানে আবার দুইটা পার্ট ভাগ হয়, একটা হচ্ছে ক্রস সেকশন ডেটা, একটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। ক্রস সেকশন ডেটা কি, যখন আমরা নির্দিষ্ট একটা সার্টেন পয়েন্টে একটা টাইম পিরিয়ডে আমরা অনেকগুলো এলিমেন্ট নিয়ে আলোচনা করি বা অনেকগুলো বিভিন্ন ধরনের ফিচার নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি, তখন সেই ডেটাকে আমরা বলি ক্রস সেকশন ডেটা। যেমন ধরেন আমি যদি বলি যে লেটস সে
কোন একটা সার্টিন একটা ডিপার্টমেন্টাল স্টোর, সেই স্টোরে বিগত ধরেন 1 মাস, হ্যাঁ, বা ধরেন 1 মাসে যদি বলি 1 মাসে আমার প্রতিদিন হিসেবে কি পরিমাণ আমার সেল হচ্ছে, সকালে কয়টা সেল হচ্ছে, রাতে কয়টা সেল হচ্ছে, বা আমার ইনভেন্টরিতে কয়টা করে প্রোডাক্ট আছে, এগুলো সেগুলোর শেলফ লাইফগুলো কীরকম, শেলফ লাইফ শেষ হবে কোনগুলার এবং কোনগুলো রিপ্লেস করতে হবে। তো একটা নির্দিষ্ট ফিক্সড টাইম পিরিয়ডের মধ্যে যদি আমি অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন সেটাকে আমরা বলি ক্রস সেকশন ডেটা। অন দ্য আদার হ্যান্ড টাইম সিরিজ ডেটা হচ্ছে যেই ডেটাটা আমরা একটা সেম টাইপের ভেরিয়েবলটাকে চুজ করে একটা লম্বা সময় পর্যন্ত একটা পিরিয়ড আমরা যখন ধরি সেই ডেটাকে আমরা বলি টাইম সিরিজ ডেটা। যেমন আমি যদি বলি বিগত 10 বছরে আপনার 365 করে দিন যদি হয় তাহলে 3650 দিনের আমার 3650টা রো আছে এবং আমার একটা নির্দিষ্ট কলাম আছে, সেটা হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, অথবা ধরেন টেম্পারেচার। তো আমি এখন 3650টা দিনের প্রতিদিনের অ্যাভারেজ টেম্পারেচার যদি আমি নেই তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তী নেক্সট বছর, যেহেতু আমি 10 বছর করে বলতেছি, আমার পরবর্তী যেই ফোরকাস্টটা হবে নেক্সট 1 ইয়ার, 1 বছর, 6 মাস 3 মাস না 1 বছর। আপনি যদি 3 মাস 3 মাস করে যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তী যে ফোরকাস্টটা হবে সেটা হচ্ছে আবার 3 মাসের জন্য। তো যেহেতু আমি 10 বছর নিচ্ছি তাহলে আমার পরবর্তী ফোরকাস্ট হবে 10 বছরের উপরে, সরি নেক্সট 1 ইয়ারের উপরে। এটাকে আমরা বলছি টাইম সিরিজ ডেটা। তো টাইম সিরিজ ডেটার মধ্যে আরও এখানের মধ্যে মাল্টিপল ভেরিয়েবল অ্যাড করা যায়, বাট সেটা একটু কমপ্লেক্স হয়ে যায় জিনিসটা। তো টাইম সিরিজ ডেটাতে আমরা হচ্ছে আরমা মডেল, অ্যারিমা মডেল, সারিমা মডেল, এই মডেলগুলো আমরা ইউজ করে থাকি, যদিও সেটা আমাদের এই কোর্সের মধ্যে নাই। সরাসরি এটা কানেক্টেড না, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের, এটা কিছু স্পেসিফিক কেসে আমরা ইউজ করে থাকি, সেজন্য এই পার্টটা আমাদের কোর্সের মধ্যে নাই। সো এখন যদি আমরা একটা ট্রি ডায়াগ্রাম যদি দেখি, এতক্ষণ ধরে যা যা বললাম, আমাদের ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে আমার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা 2 ধরনের, নমিনাল এবং অর্ডিনাল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটা 2 ধরনের, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। নমিনাল এবং অর্ডিনালটা এখন আমরা আসি না, সামনে আসবো। আমরা কোয়ালিটেটিভটা বুঝলাম, কোয়ান্টিটেটিভটা বুঝলাম, এটা যে 2 প্রকার সেটা আমরা দেখলাম। ডিসক্রিট ভেরিয়েবলগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, আর কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো ফ্লোট বা রেশিও টাইপের। তো এবার একটা আমরা দেখি যে এই কোয়ালিটেটিভের আন্ডারে যে 2টা পার্ট আছে, নমিনাল এবং অর্ডিনাল, এই 2টা আসলে কি বোঝায়। নমিনালটা হচ্ছে যেই সকল ভ্যালুগুলো একটা নির্দিষ্ট নামের সাথে বা লেভেলের সাথে কানেক্টেড থাকবে সেগুলো হচ্ছে নমিনাল ভ্যালু। যেমন আমি যদি বলি যে একটা কলামের মধ্যে নাম নিচ্ছি, মানুষের নাম, তাহলে এখানে যতগুলো আমি রো নিব, এক একটা রোতে প্রতিটা মানুষের নাম যদি এখানে ইনক্লুড করি, রহিম, করিম, সালাম, বরকত, যা যা নাম আছে, হ্যাঁ, সাকিব, মিজান, ইফাত, হ্যাঁ, যে কোনো নাম আমি নিই না কেন, প্রত্যেকটা হচ্ছে এক একটা কি ক্যাটাগরিক্যাল ভ্যালু। তো যখন আমার কোনো জিনিস আমার নাম ভিত্তিক থাকবে, নামের সাথে কানেক্টেড থাকবে, সেটা হতে পারে মানুষের নাম, সেটা হতে পারে কোনো প্রোডাক্টের নাম, আর সেটা হতে পারে কোনো ব্র্যান্ডের নাম, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে নমিনাল ভ্যালু। ফর এক্সাম্পল, জেন্ডার, মেল অথবা ফিমেল, হেয়ার কালার, ব্রাউন, ব্ল্যাক, গ্রে, অথবা ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স, এরকম। এগুলো হচ্ছে আমার নমিনাল ডেটা বা নমিনাল ভ্যালু। অর্ডিনালটা কি? অর্ডিনালটা সাধারণত একটা নির্দিষ্ট অর্ডারের উপর বেস করে সাজানো হয়, অর্ডার বা সিকোয়েন্সের উপরে। সেই সিকোয়েন্সটা কিরকম হবে? ধরেন আপনি কোন একটা জিনিস টেস্ট করছেন, একটা খাবার টেস্ট করতেছেন, এখন ওখানের মধ্যে আপনাকে বলা হলো এটা রেটিং দিতে আউট অফ 5-এ। সো আপনি ওখানে বললেন, ওখানে ধরেন রেটিংগুলোর নাম দেওয়া আছে, লেটস সে এটা হচ্ছে ওয়ার্স্ট, এটা হচ্ছে বেলো এভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে আপনার অ্যাবভ অ্যাভারেজ বা ধরেন গুড, এটা হচ্ছে ভেরি গুড, ঠিক আছে। তো এখন আপনি ওখানের মধ্যে যদি একটা স্টার দেন, বা 3 স্টার বা 4 স্টার, বা ওখানে মার্কিং করেন যে এই খাবারের মানটা হচ্ছে 4 আউট অফ 5, তার মানে হচ্ছে এটা গুড। এখন যখন আমরা এরকম কোন একটা অর্ডার বা সিকোয়েন্স থেকে নির্দিষ্ট কোন একটা ভ্যালুকে যখন পিক করছি এবং সেই ডেটাকে যখন আমরা এখানে অ্যাড করছি আমাদের কলামের মধ্যে, আমাদের ডেটার সেটের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি অর্ডিনাল ডেটা। যেমন আজকে আপনি কিরকম ফিল করছেন, এই কোশ্চেনটার আনসার আমি যদি 5টা অপশনের মধ্যে দিই, 1 হচ্ছে ভেরি আনহ্যাপি, তারপর আনহ্যাপি, ওকে, হ্যাপি, এবং 5 হচ্ছে খুব ভালো আছি, ভেরি হ্যাপি। অথবা আপনি হয়তো আমার ক্লাস করছেন, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আউট অফ 5 আপনি আমাকে মার্ক করেন যে আপনার ক্লাস আপনি
এখানে কতটুকু স্যাটিসফাইড বা আপনার কাছে কেমন লাগছে। 1 হচ্ছে ভেরি আনস্যাটিসফাইড, 2 হচ্ছে সামহট, 3 নিউট্রাল, সামহাউ স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। সো যখন আমরা এই ধরনের ভ্যালুগুলোকে যখন আমরা নেই তখন এই ভ্যালুগুলো অবশ্যই সেটা একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু এবং ক্যাটাগরির মধ্যে স্পেসিফিকলি আমরা এটাকে বলি অর্ডিনাল ভ্যালুস। তো দুইটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। তো এই পর্যন্ত যা যা বললাম তাতে আপনাদের কি কারো কোনো কোশ্চেন কি আছে? জাহিদ হাসান শান্ত, আপনি এখন মাত্র জয়েন করেছেন, আপনি মনে হয় খেয়াল করেন না যে আজকে 9:30টায় ক্লাস ছিল। নাই কারো কোনো কোশ্চেন নাই? সবাই সব বুঝতে পারছেন? যদি এগুলো একদম বেসিক জিনিস, আজকে আমি টপিকটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স আলোচনা করছি, একদম বেসিক জিনিস। এবং যখন আপনারা কোর্স করবেন তখন কোর্সে এগুলো আমরা আরো ডিটেলস আলোচনা করব। তখন আমরা কোডিং এ কোড দিয়ে হচ্ছে এগুলো দেখব, পাইথন কোডের মাধ্যমে দেখব। হ্যাঁ, এগুলো তো এভাবে মনে থাকবে না। আমরা কি কোনো কোনো কিছু পাবো, ই বুক টাইপের কিছু হ্যাঁ, পাবো? এইটা যেই স্লাইডটা, এই স্লাইডের পিডিএফ কপিটা আমরা দিয়ে দিই আমাদের স্টুডেন্টদেরকে। সো আপনি এটা পাবেন, সমস্যা নাই। যেমন আমি যদি আপনাকে এখন দেখাই যে ধরেন আপনার এই 2401, হ্যাঁ, এখন 2401 এর এখানের মধ্যে ক্লাস ওয়ার্ক সেকশনে এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সের ইয়েগুলো আছে। স্ট্যাটিস্টিক্সে আমার যে বইয়ের লিঙ্কগুলো আছে এখানে আছে, ডেটা সেটগুলো এখানের মধ্যে আছে, তারপর আমি যে কোডগুলো করাবো সেই কোডগুলো এখানে আছে, এটার যে পিডিএফ ফাইল সেই পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে। আমরা এখন এইটা করতেছি, ইনটু স্ট্যাটিস্টিক্স। সো আপনি যখন কোর্স করবেন তখন আপনি সবকিছুই পাবেন, এখানে কোনো কিছু বাদ থাকবে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাদের প্রত্যেক মেন্টর যে যে পার্ট করাবে সেই পার্টের যেই সকল মেটেরিয়ালগুলো থাকবে, আইদার সেটা পিডিএফ মেটেরিয়াল অথবা হচ্ছে যদি এক্সট্রা লার্ন করার জন্য আপনাকে যদি কোনো সোর্স দেওয়া হয় বা কোনো লিঙ্ক দেওয়া হয় সেগুলোও দেওয়া থাকবে, অথবা আপনি যেই বই থাকবে সাপোর্টেড বই সেগুলোও থাকবে, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব ভিডিও লিঙ্ক, আপনি ওই গুগল ক্লাসরুমের আন্ডারে সবকিছু পাবেন। সো আমরা আমাদের অপারেশনটা এভাবেই আমরা করতেছি বিগত লাস্ট 3 ইয়ার্স ধরে, 3 বছরের বেশি সময় ধরে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমাদের ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টের জন্য স্ট্যাটিস্টিক্সে তো অনেক বড় বড় ম্যাথ আছে, তো কেমন জানতে হবে স্ট্যাটিস্টিক্স? এখানে আসলে বড় ম্যাথগুলো, আমাদের থিওরিটিক্যাল জিনিসগুলো এখনকার সময়ের জন্য আমার জানার প্রয়োজন নেই, কারণ আপনি ওটা জানতে গেলে কোর্স তখন 4 মাস হবে না, তো কোর্স তখন হয়ে যাবে 2 বছর বা 1 বছরের কোর্স হয়ে যাবে, ওটা আসলে করা সম্ভব না। এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা বেসিক কনসেপ্টগুলো দেখছি, সেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে এক্সাম্পলগুলো থাকছে, এগুলোর সাথে যে প্র্যাকটিসগুলো থাকছে সেগুলো আমরা করাবো। তো আপনার একটা বেসিক আইডিয়াগুলো এখান থেকে চলে আসবে। যেই জিনিস আপনার বই পড়ে 1 মাস সময় লাগতো সেটাকে আমরা একদম শর্ট করে 1টা বা 2টা ক্লাসের মধ্যে কনসেপ্ট করে দিচ্ছি। যেমন আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে টপিকটা বললাম, আপনি যদি এই টপিকটা যদি বই ঘেটে যদি দেখতে চান, অথবা যদি আপনি কোনো জায়গা থেকে যদি আপনি কোনো ব্লগ বা কোনো জায়গা থেকে যদি আপনি সার্চ করেন বিভিন্ন সোর্স থেকে, আপনার অনেক সময় লাগবে। তো মূলত আমরা কেন কোর্স করি, আমরা কেন মেন্টরের কাছে যাই, বা আমরা কেন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে যাই, যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে কারণটা হচ্ছে এরকম যে আমাদের হাতে আসলে ওইরকম সময় নাই। আমি যে একটা জিনিস ডিটেলসে পড়বো, সেই ডিটেলসে পড়ার মতো আমার সময় নেই। আমার দরকার হচ্ছে এই পুরো জিনিসটাকে একটু শর্ট ফরম্যাটে প্রিসাইজলি যদি কেউ আমাকে বুঝায় দেয় তাহলে আমার জন্য ভালো। এবং যার কারণে কিন্তু দ্য মেইন রিজন ওয়াই উই গো ফর এ কোর্স, আমরা কেন কোর্স করতে চাই, এটা কিন্তু একটা একটা হাইপোথেটিক্যাল বিষয়। আমরা তো ঘরে বসে পড়াশোনা করতে পারি, কিন্তু আমরা সময় পাই না পড়াশোনা করার। আমাদের জবের প্রেশার থাকে, আমাদের আপনার ইউনিভার্সিটি পড়াশোনা থাকে, বিভিন্ন কাজ থাকে। তা আমরা করি কি, আমরা হচ্ছে মেন্টর ধরি যে হ্যাঁ ভাইয়া তুমি এই ব্যাপারে জানো বা আপনি এই ব্যাপারে জানেন, আপনার ডিটেলস নলেজ আছে, আপনি ওখান থেকে আমাকে সামারাইজ করে এই জিনিসটা বুঝাই দেন। আপনি খেয়াল করে দেখেন যে ইউনিভার্সিটি লেভেলে আমরা দেখা যায় যে আমাদের ক্লাসের যারা টপার থাকে, সে কিন্তু সারাদিন পড়াশোনা করে। আমরা পরীক্ষার আগের দিন গিয়ে কি করি, তাকে যাই ধরি, আমাকে একটু এই টপিকটা বুঝাই দিত। তো সে পুরো সপ্তাহে যা পড়ে সেটাকে সামারাইজ করে আপনাকে 2 ঘন্টায় বুঝাই দেয়, আপনি তার পর দিন গিয়ে পরীক্ষায় বসেন, তাই না? এই কাজটা তো আমরা সবাই করছি কম বেশি আমাদের স্টুডেন্ট লাইফে। সিমিলারলি
একজন মেন্টরের কাজ কি বা একটা প্ল্যাটফর্মের কাজ কি, যে আপনার যে জিনিসটা ডিটেলসে শেখা লাগতো সেটাকে আমরা শর্ট করে কনসাইজ করে আপনাকে দিচ্ছি, যাতে আপনি একবারে সবকিছু কম সময়ের মধ্যে শিখে ফেলতে পারেন। তো স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে যেটা হচ্ছে, যেহেতু এটা অনেক বড় একটা শাখা এবং এখানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে যদি আমি সব টপিক কভার করতে চাই, তাহলে দেখা যায় যে বেসিক টু স্ট্যাটিস্টিক্সের জন্য আমার 3 মাস 3.5 মাসের একটা কোর্স অফার করতে হয়। বাট সেটা তো আসলে করা ফিজিবল না, এখানে একটা ফিজিবিলিটির বিষয় আছে। শুধু স্ট্যাটিস্টিক্স কে শিখতে আসবে? বাট জিনিসটা যদি আমরা স্টেপ বাই স্টেপ শিখাই, যে আপনি স্ট্যাটিস্টিক্সের এই অংশগুলো শিখলে যেটা আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট একটা জব করার জন্য, একটা জবে আপনাকে ভাইবাতে যেই জিনিসগুলো জিজ্ঞাসা করবে বা যেই নলেজগুলো না থাকলেই নয়, সেই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করে দিই। এটা আমরা করি অথবা অন্য যে কেউ করুক, আপনি যেখানেই যান না কেন, কেউ না কেউ এই কাজটা করে। কেউ হয়তো ভালোভাবে বুঝায়, কেউ হয়তো অত ভালোভাবে বুঝাতে পারে না, কারো হয়তো রিসোর্স ভালো, কারো হয়তো রিসোর্স খারাপ। তো সে কেউ হয়তো আপনার বেশি সময় নিয়ে করায়, কেউ হয়তো কম সময়ের মধ্যে করায়, শর্টকাটে করায়। সো নলেজের ব্যাপারে আসলে এখানের মধ্যে কোনো স্পেসিফিক টাইম লাইন নাই বা কোনো স্পেসিফিক কোনো একটা লেভেল নাই যে আমার এই পর্যন্ত যেতে হবে বা এটা করতে হবে। শুধুমাত্র আমরা যেটা করি, আমরা বলতে হচ্ছে একাডেমি না, বাকি অন্যান্য প্ল্যাটফর্মের কথা যদি আমরা বলি, নর্মালি এরা কি করে, এরা করে কি আপনার পুরো জিনিসটাকে সাজিয়ে দিবে, যে এই যে নেন আপনার 1 সপ্তাহের যে পড়াশোনা, আপনার এখানে যখন আপনি পড়তে যাবেন তখন সেক্ষেত্রে ইরেলেভেন্ট, রিলেভেন্ট, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, নেসেসারি, আননেসেসারি অনেক কিছুই কিন্তু চলে আসে, ঠিক না? তো এখন একটা প্ল্যাটফর্মের কাজ কি, একটা মেন্টরশিপের মূল কাজটা কি? তারা আপনার ওই আননেসেসারি, আনইম্পর্টেন্ট, ইরেলেভেন্ট জিনিসগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলোকেই নিয়ে সাজিয়ে আপনাকে শিখাবে। সেটা আপনার লাইভে শিখাক অথবা আপনার রেকর্ড কোর্সে শিখাক, আপনাকে অতটুকু সাজিয়ে দিবে যে হ্যাঁ আপনি এতটুকু আপনার জানতে হবে, এটা জানলে বুঝবো যে আপনি এতটুকু পারেন। সাবরিনা, আপনি আমার কথাটা বুঝতে পারছেন? আমার এক্সপ্লেনেশন আপনি ধরতে পারছেন? জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? দীপান ভদ্র আপনি মাত্র জয়েন করছেন মনে হয়, কামরুন নাহার মনে হয় মাত্র জয়েন করেছেন। আপনার তো হচ্ছে প্রোফাইল পিকচার পিছনে আগুন জ্বলতেছে। আচ্ছা, ওকে, সো আরো একজন জয়েন করছেন, জয়নাল আবেদিন। বাজে তো 10:30, একটু পরে তো ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের ক্লাস তো ছিল। জয়নাল আবেদিন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কারা জয়েন করছেন? তো কামরুন নাহার জয়েন করছেন, কয়জন শেষ মুহূর্তে জয়েন করেছেন? দীপায়ন ভদ্র, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ক্লাস ছিল 9:30, এখন বাজে 10:30। আমি আসলে মেসেজ মাত্র দেখলাম তো, যে আসলে ক্লাসটা খেয়াল করি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। এখন তো আমরা জাস্ট ডেমো ক্লাস করতেছি। মেইন ক্লাসের মধ্যে ক্লাস শুরুর আধা ঘন্টার মধ্যে আমরা লিংক অফ করে দিই, মানে তখন আর কাউকে আমরা এনরোল করাই না, মানে ক্লাসের মধ্যে ইন করাই না। আমাদের এখানে মধ্যে কিছু স্ট্রিক্ট রুল আছে। এটা যেহেতু ডেমো ক্লাসে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট যখন আমাদের মেইন ক্লাস শুরু হবে, তখন 9:30 ক্লাস শুরু হলে 10টার দিকে আমরা আর কাউকে ইন করাই না, উইদিন সে অ্যাবসেন্ট, এবং আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স মেনটেন করি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি কি সামনে কন্টিনিউ করব নাকি আজকের ডেমো ক্লাস এই পর্যন্তই রাখবো? আপনারা চাইলে আমাকে যেহেতু মানে কোর্সটার মধ্যে ওয়ান অফ দ্য মেন্টরস আমি, সো আপনি চাইলে হচ্ছে আমাকে কোনো কোশ্চেন করতে পারেন, অথবা বাকি মেন্টরদের সম্পর্কে জানতে চাইলেও আমি আপনাকে ডিটেলস বলতে পারি। কোর্স মডিউল, কোর্স ডিউরেশন, কোর্সে কি শিখবেন না শিখবেন, সেগুলো সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, আমি তাহলে একটু কোশ্চেন করি আপনাদেরকে। আমাদের কোর্স মডিউলটা আপনারা দেখছেন? কে কে দেখছেন বলুন তো, হাত তুলুন তো, যে আমি আপনার কোর্স মডিউলটা দেখছি। 4 মাসে আপনারা কি করাবেন 32টা ক্লাসে, সেটা আমি দেখছি। সাবরিনা, আপনি দেখছেন? ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি আছেন যারা কনফার্ম করে আমাকে বলবেন যে আমি আপনাদের কোর্স মডিউলটা দেখছি, 4 মাসে কি কি শিখাবেন সেটা আমি আমার আইডিয়া আছে। ইরফান, আপনি দেখছেন তাই তো? আচ্ছা, ওকে, ফাইন। তো আপনি কোনটা দেখছেন? মানে যদি আমি আপনাকে একটু পার্সোনালি কোশ্চেন করি, আপনি বিএ অ্যানালিস্টটা দেখছেন নাকি মেশিন লার্নিং উইথ পাইথন, সরি ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং ওটা দেখছেন? কোনটা?
আমি বিএ অ্যানালিস্টটা দেখেছি, কারণ আমি ওইটার ব্যাপারেই ইন্টারেস্টেড। ওকে, রাইট, ওকে, ঠিক আছে, গ্রেট। আপনি আমাদের এখানে মেন্টর যারা আছে তাদের নাম বা তাদের প্রফেশন এগুলো দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা, কোর্সের মডিউলে কি কি থাকবে, কয়টা পার্ট থাকবে সেটা দেখছেন? জি। ওকে, এখানে আপনার লাইভ ক্লাস হবে 32টা, আর রেকর্ড পার্ট থাকবে 15। রেকর্ডেড ক্লাস থাকবে হ্যাঁ, 15টা। 15টা। তো ওইখানের মধ্যে 9টা ক্লাস হচ্ছে আমার পাইথনের বেসিক কোর্স, যেটা যখন এনরোল করবে কেউ তখন আপনি মনে হয় বাইরে আছেন, আচ্ছা সমস্যা নেই, আপনি হ্যাঁ, মিউট। লাইব্রেরিগুলোতে সহ। জি। তো ওগুলা হচ্ছে ইনিশিয়ালি ওই কোর্সটা দেয়া হবে যারা এনরোল করবে শুরুতেই। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি ক্লাস শুরুর আগেই আস্তে আস্তে ভিডিওগুলো দেখা শুরু করবেন এবং প্র্যাকটিস করা শুরু করবেন। যখন আমরা স্ট্যাটিস্টিক্সে যাব তখন এই কোডিংগুলো বা এই নলেজগুলো তখন আমরা জানা থাকতে হবে। তো স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা সাধারণত আমরা মানে 2 মাস বা 3 মাস পরে হচ্ছে শুরু করি বা শেষের দিকে আমরা করাই, এবং ওই পার্টটা আমি অথবা হাসান সাকি ভাই অথবা মাহবুব, আমরা যে কোনো একজন আমরা নেব। সো আমাদের এখানের মধ্যে টোটাল 10 জন মেন্টর আছে। তো এই 10 জন মেন্টর আমরা ডিস্ট্রিবিউট করা থাকে কে কোন পার্টটা নেবেন, যেই পার্টে এক্সপার্ট উনি সেই পার্টটা নেবেন। যেমন আপনাদের বিআই অ্যানালিস্টের প্রথমে শুরু হবে এক্সেল এবং পাওয়ার বিআই দিয়ে, এক্সেল এবং তার সাথে কানেক্টেড থাকবে পাওয়ার বিআই। এটা নিবে কে? এটা নিবে নাজমুল ইসলাম নাজিম। গতকাল ওর পাওয়ার বিআই ক্লাস ছিল। আচ্ছা, গতকালে নাজিমের পাওয়ার বিআই ক্লাসটা করেছেন এমন কে কে আছেন, একটু হাত তুলবেন। শুধু একজন? আচ্ছা, বাকিরা কেউ ছিলেন না। ওকে ফাইন, ওখানের মধ্যে ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা পরে দেখে নেবেন। আজকে আমাদের সেকেন্ড ডেমো ক্লাস। কালকে শুক্রবার, কালকে হওয়ার কথা ছিল বাট কালকে গ্যাপ থাকবে। শনিবার দিন হচ্ছে হাসান সাকিব ভাইয়ের হচ্ছে পাইথন ইডি এর ক্লাস, আমি যদি একটু রিকল করি আবার। এছাড়া তারপর রবিবার দিন হচ্ছে এসকিউএল এর ক্লাস, সোমবার দিন স্ট্যাটসের ক্লাস, মঙ্গলবার দিন পাইথনের ক্লাস, বুধবার দিন মেশিন লার্নিং এর ক্লাস। এরকম মানে টানা এক সপ্তাহ হচ্ছে আমাদের এই ম্যারাথন ডেমো ক্লাসের পার্টটা চলবে। আর আমাদের এনরোলমেন্টের লাস্ট ডেট হচ্ছে জুনের 5 তারিখ। জুনের 5 তারিখের মধ্যে আপনারা এনরোল করবেন। আর আপনারা যাদের যদি কোনো কোশ্চেন থাকে আর কি, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে আমি আনসার দিব যদি সময় পাই। এছাড়া আমাদের ডেডিকেটেড টিম মেম্বার আছে, সৌরভ আছে, এহসান আছে, রুচিতা আছে, তারা আপনাকে আনসার দেবে। আর এছাড়া ইনবক্স, আমাদের পেজের ইনবক্সে আপনাকে ডিটেলস সব প্রসেস দেওয়া আছে, দিয়ে রাখছে, না থাকলেও আপনারা পেয়ে যাবেন। তো ওইখানে আপনার এনরোলমেন্টের প্রসেস খুবই সিম্পল, জাস্ট একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মটা ফিল আপ করবেন অ্যান্ড দেন আপনাদের যে ফার্স্ট এনরোলমেন্টের যে ফার্স্ট ইনস্টলমেন্টটা সেটা দেওয়ার পরে তারপরে আমরা আপনাকে আমাদের যে পেইড গ্রুপ সেই পেইড গ্রুপে অ্যাড করব। অলরেডি আপনারা কয়েকজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আছেন, যে ব্যাচ অনুযায়ী যে গ্রুপটা সেই গ্রুপের মধ্যে আছেন, আমি দেখেছি অবশ্য। আমি যদি একটু আপনাদেরকে এখানে দেখাই, আমাদের হোয়াটসঅ্যাপে এখানে 2407, এক মিনিট, 2407, আপনাদের 2407-এ এখানে বিআই অ্যানালিস্টে আমি দেখতে পাচ্ছি কতজন। আমাদের টিম মেম্বার বাদ দিলে 19 জন এখানের মধ্যে আছেন, মানে আপনারা 19 জন এই জায়গার মধ্যে আছেন। হয়তো কেউ কেউ এই জায়গায় আজকে ক্লাসেও জয়েন করেছেন। ওকে, আর যদি আমি 2408 দেখি, ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, তো এইখানে এই মুহূর্তে আছেন 17 জন। আচ্ছা, তো সবাই হয়তো আজকের ক্লাসটাতে অ্যাটেন্ড করছেন না, বা হয়তো ডেমো ক্লাস বলে অ্যাটেন্ড করছেন না, পরে হয়তো দেখে নেবেন। সো ইটস ফাইন, সমস্যা নাই। আর কোর্স রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে ওখানে করতে পারেন, বা যদি আপনার কাছে মনে হয় যে এখন এই মুহূর্তে করবেন তাহলে আমাকে করতে পারেন। আমরা পরবর্তীতে আরেকটা সেশন নিব, ওরিয়েন্টেশন সেশন, ওখানে আমি পুরো ডিটেলসটা ডিসক্রাইব করব কোর্সের মডিউলে কি থাকবে না থাকবে। অবশ্য চাইলে আমি এখনই আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারি। যারা কোর্স মডিউল দেখেছেন তারা তো দেখছেনই, যারা দেখেননি তাদের জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে কোর্স মডিউলে কি কি আমরা রাখছি, কি কি আপনি শিখবেন সেটা একটু আপনাদেরকে ডিটেলসে বলি। এটা আমি একটু দাঁড়ান, আমি কোথায় এটা সেভ করলাম নতুন কোর্সটা। তো আমাদের দুইটা
আমরা শুরু মানে দুইটা ব্যাচ একসাথে শুরু করতেছি, দুইটা কোর্সের ব্যাচ শুরু করতেছি। একটা হচ্ছে বিআই অ্যানালিস্ট, আর একটা হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, যেটা আমাদের আগের নাম ছিল ডেটা সায়েন্টিস্ট। সো আমাদের বিআই অ্যানালিস্টের যে কোর্স শুরু হবে সেটা হচ্ছে এই বছরের 7 নাম্বার ব্যাচ। আর আমি যদি এটাকে ওভারঅল আমাদের গত 3.5 বছরের যদি কাউন্ট করি তাহলে আমাদের 60তম ব্যাচ। আর 61তম ব্যাচ হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, এটা হচ্ছে আমাদের 61তম ব্যাচ। সো বলতে গেলে যে টু বি অনেস্ট মানে হচ্ছে যখন আর কি আমরা শুরু করি 2020 সালে, তখন কোভিড চলতেছিল। তো যখন মানুষজন ডেটা সায়েন্স সম্পর্কে জানতোই না যে সময়টাতে, সেই সময়টাতে থেকে আমি মূলত কোর্স করানো শুরু করি। তো আমি যদি বলি যে মানে ওই সময়টাতে আর কেউ আসলে ডেটা সায়েন্স নিয়ে কোর্স করাতো না। আমি যখন ইউএসএ ছিলাম আমার মাস্টার্সের সময় 2017 to 2019-এ, ওই সময়টাতেই থেকে আসলে আমি ধীরে ধীরে এই জিনিসগুলোর উপরে আস্তে আস্তে নলেজ নেওয়া শুরু করি। এবং এখন আপনারা যে লেভেলে আছেন আমি তখন সেই লেভেলে ছিলাম, আজ থেকে 7 বছর 6.5 বছর আগে। তারপর ধীরে ধীরে একটা সময় গিয়ে আমি মেন্টরিং করানো শুরু করি, এবং আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজ থেকে আরও মানুষজন আসে, কোর্স করানো শুরু হয়। এবং এখন আমরা মোটামুটি 850-র মতো স্টুডেন্টদেরকে আমরা কোর্স কমপ্লিট করাইছি গত 3.5 বছরে। আমাদের মেন্টরের সংখ্যা প্রথমে আমি একা ছিলাম, তারপর 3 জন, 5 জন, 6 জন, 7 জন, এইভাবে করতে করতে এখন আমাদের টোটাল 10 জন মেন্টর। সো এবং আমরা প্রতি মাসে কোর্স অফার করি, শুধুমাত্র রমজান মাসে আমরা কোর্স অফার করি না, বাকি প্রতি মাসে আমরা কোর্স অফার করি। গত বছর যদি শুধু স্পেসিফিকলি গত বছরের কথাই বলি, গত বছর আমাদের 18টা ব্যাচ রান হয়েছে, শুধু গত বছরে যদি আমরা কথা বলি। তো তার আগের বছরও স্টুডেন্ট ছিল, তার আগের বছর এরকম 12টা নাকি 13টা 14টা ছিল। আর একদম শুরুতে যখন 2020 সাল থেকে যখন আমি শুরু করি, তখন প্রথম দিকে ব্যাচে স্টুডেন্ট ছিল 6 জন 7 জন, এরকম 3-4টা ব্যাচ হয়েছিল। 2021 থেকে আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে, এবং আলহামদুলিল্লাহ আমরা ওই একটা কোয়ালিটি মেনটেন করি বলে রাফিদ ভাইয়া জয়েন করছেন হঠাৎ করে। রাফিদ ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আপনার সাথে তো অনেকদিন পরে দেখা হচ্ছে। এখানে আমাদের কিছু ওল্ড রানিং স্টুডেন্টের মেম্বার আছে, কিছু ওল্ড মেম্বার আছে, এবং বেশিরভাগই আপনারা নতুন আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে একটু ডিসকাস করব। আর কোর্সের যে মডিউলটা, সেই মডিউলটা আপডেটেড মডিউলটা আমি এখন একটু বের করেছি, আপনাদেরকে আমি একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, পিডিএফ ফাইলটা? জি দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের এখানের মধ্যে কোর্সের যে ডিউরেশন সেটা হচ্ছে 4 মাস। এটা আগে একটু লম্বা ছিল, 5.5-6 মাস ছিল, পরে এটা 4.5 মাস। এখন এটা আমরা একটু প্রিসাইজ করেছি, আর একটু শর্ট করেছি 4 মাসে। এবং এখানে কিছু প্রি রেকর্ডেড সেশন এখানের মধ্যে অ্যাড করা হয়েছে। সো এখানে আপনি মূলত শিখবেন যেগুলো অ্যাকচুয়ালি জবের জন্য দরকার। মানে আমরা আলতু ফালতু জিনিস আপনাকে শেখাবো না, যেটা আপনার জবের জন্য দরকার সেটাই আমরা শেখাবো। সো অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ডেটা ওয়্যারহাউস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, পাইথন। অ্যাডভান্স এক্সেল কেন বললাম? কারণ এক্সেলে আপনারা এখানের মধ্যে পাওয়ার পিভট, পাওয়ার কোয়েরি, গুগল স্টুডিও, লুকার, ড্যাশবোর্ড, এগুলো আপনারা শিখবেন, যেগুলো সচরাচর নর্মাল এক্সেলের মধ্যে পড়ে না, অ্যাডভান্স এক্সেলের মধ্যে পড়ে। তার সাথে আপনার পাওয়ার বিআই থাকবে, আর থাকবে এসকিউএল, এসকিউএল ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ওয়্যারহাউস, এগুলো। এখানের মধ্যে পাইথনের যে পোর্শনটা, ডেটা ওয়্যারহাউসের পোর্শন, এই দুইটা থাকবে প্রি রেকর্ডেড। আর এখানে যদি কোর্সের সামারি, ডিউরেশন 4 মাস, এখানে 1 মাসে ইন্টার্নশিপ থাকবে তাদের জন্য, যারা আমাদের এখানে এই ব্যাচ থেকে টপ 3 জন যারা হবেন তাদেরকে আমরা ফ্রিতে ইন্টার্নশিপ করাবো। এবং এই ইন্টার্নশিপ ব্যাপারে অনেকের কোশ্চেন ছিল, আমাকে অনেকেই করেছেন যে ইন্টার্নশিপটা আসলে কোথায় করাবো। ইন্টার্নশিপটা কোনো কোম্পানির আন্ডারে হবে না, বাট আমাদের মেন্টররা যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে যে সকল রিয়েল লাইফ প্রবলেমগুলো আছে বা যে রিয়েল লাইফ ডেটাগুলো আছে ওগুলোর উপর বেস করে আমাদের মেন্টরদের আন্ডারে আপনারা ইন্টার্নশিপ করবেন। এটাকে যদি আমি সহজ ভাষায় বলি, ইউনিভার্সিটি লাইফে আপনারা থিসিস করতেন না ফাইনাল ইয়ারে? আমরা তো করছি, সবাই করছি আমরা। থিসিসে কি হয়, সুপারভাইজার ফিক্স করা থাকে যে ওই সুপারভাইজার আন্ডারে লাস্ট সেমিস্টারে আমরা থিসিস করি। এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার আমাদের এখানে মেন্টর যারা এক্সপার্ট মেন্টর আছেন তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা অ্যাসাইন করে দেবো, 1 জন বা 2 জনকে। তো আপনারা সেই 1 জন বা 2 জন মেন্টরের সাথে কাজ করবেন। 1 মাসে আপনারা 4টা থেকে 5টা খুব ইন্টেন্স এবং ইনডেপথ
কিছু প্রজেক্ট করবেন, যেটা আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে পারবেন, সিভি রেজিউমেতে অ্যাড করতে পারবেন, এবং একই সাথে আপনার যেই প্রফেশনাল প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আমরা রিভিউ করে দিব, এবং আরও অন্যান্য যেই সাপোর্টগুলো আছে, যেমন ফ্রিল্যান্সিং করার জন্য আলাদা আমরা মানে ওটার জন্য আলাদা একটা সেশন থাকবে, ওখানে আমরা ক্লাসগুলো নিব, বা ওটার উপর একটা আলাদা সাপোর্ট গ্রুপ থাকবে। টোটাল লাইভ ক্লাস থাকবে 32টা বললেও আমরা দেখা যায় যে 34-35টা ক্লাস হয়ে যায়, কারণ কিছু দেখা যায় অনেক সময় এক্সট্রা ক্লাস নিতে হয়, রিভিউ ক্লাস নিতে হয়, তখন দেখা যায় যে 34-35টা ক্লাস হয়েই যায়। টোটাল রেকর্ড ক্লাস থাকবে 15টা। এগুলোকে যদি আমরা টোটাল ঘন্টা হিসাব করি তাহলে 70 ঘন্টার মতো একটা লেকচার মডিউল আপনি পাবেন। পুরো একটা জার্নি আপনি এখানের মধ্যে 4 মাসে শিখবেন। 5 জন মেন্টর থাকবে, তো আমাদের এখানে টোটাল 10 জন মেন্টর, তো এর মধ্যে 5 জন মেন্টর এই পার্টটা নেবে। আবার আরেকটা কোর্স আছে, ওই কোর্সে আবার এখান থেকে কিছু মেন্টর ওখানে থাকবে, এখান থেকে কিছু মেন্টর এখানে, মানে আমাদের এখানের মধ্যে মেন্টর সবাই এক্সপার্ট। সো দেখা যাচ্ছে যে আমরা যে পার্টে যে এক্সপার্ট তাকে আমরা ওই পার্টটা দিয়েই করাই। টোটাল আমরা প্রায় এখানের মধ্যে 9-10টার মতো প্রজেক্ট করাবো টোটাল 4 মাসে। এখানে পাইথনের অংশ থাকবে 10টা প্রি রেকর্ডেড, মানে 9টা ভিডিও, কিন্তু এখানে টোটাল 10টা ক্লাস আর কি। ওগুলো সবগুলো আমার ক্লাস। ওখানে ক্লাসগুলো প্রত্যেকটা 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস। ওটার বেসিক্যালি ক্লাস ছিল আসলে 14টা, ওটাকে শর্ট করে 10টা ক্লাস আনা হয়েছে। ডেটা ওয়্যার হাউসের জন্য 5টা প্রি রেকর্ডেড, এবং তারপর অ্যাডভান্স এক্সেল অ্যানালিটিক্সের জন্য 8টা ক্লাস, পাওয়ার বি এর জন্য 5টা ক্লাস, এসকিউএল এর জন্য 8টা ক্লাস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বেসিক বা হচ্ছে বেসিকের পার্ট ইনক্লুডিং রিগ্রেশন মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং পর্যন্ত 8টা ক্লাস, এবং ইডিএ যেটা এক্সপ্লোরেটেড ডেটা অ্যানালাইসিসে 3টা ক্লাস। তো এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল কয়টা 32টা ক্লাস। তো এখানে আপনি পাইথনের বেসিকগুলো শিখবেন প্রি রেকর্ডেড কোর্সে। ডেটা ওয়্যার হাউস প্রি রেকর্ডেড দেওয়া থাকবে, এখন দেওয়া হবে না, এটা দেওয়া হবে 2 মাস পরে, যখন এক্সেল যখন এসকিউএল এর পার্টটা দেখানো হবে, এসকিউএল এর সাথে ডেটা ওয়্যার হাউসটা কানেক্টেড। ওখানের মধ্যে আপনার গুগল বিগ কোয়েরি, আপনার স্নোফ্লেক স্কেমা, স্টার স্কেমা, লুকার ড্যাশবোর্ড, অ্যাজুর এসকিউএল ডেটাবেস, এই পার্টটা প্রি রেকর্ডেড থাকবে। যখন আপনারা এসকিউএল এর ক্লাসটা করবেন, এসকিউএল এর 50% ক্লাস শেষ হওয়ার পর ডেটা ওয়্যার হাউসটা তখন আমরা আপনাদেরকে ওপেন করে দিব, তারা কোনটা লক করা থাকবে। আচ্ছা, তো অ্যাডভান্স এক্সেল এর আপনার এখানের মধ্যে যা যা আছে সবই দেখবেন, সবই শিখবেন, পাওয়ার বিআই এগুলো শিখবেন, এসকিউএল তো এখানের মধ্যে আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের এই পোর্শনগুলো আপনি শিখবেন, এন্ড যা যা দরকার, ঠিক আছে, একজন ডেটা অ্যানালিস্টের মানে মিনিমাম পর্যায়ে, ঠিক আছে, আমি বলতেছি না যে খুব হায়ার লেভেলের জব, বাট মিনিমাম স্টার্টিং পর্যায়ে জবের জন্য আমার মিনিমাম রিকোয়ারমেন্ট যতটুকু দরকার অতটুকু আমরা এখানের মধ্যে A to Z কভার করতেছি। ইডিএর শো থাকবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। আর অ্যাডিশনাল ফিচারগুলোতে আমরা বিভিন্ন কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্টগুলো আপনাদেরকে করাবো। তো প্রত্যেকটা টপিকের উপরে অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লাসে স্টুডেন্টরা আপনাদেরকে মেন্টররা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করাবে। এখানের মধ্যে পাইথনের কুইজ থাকবে, স্ট্যাটসের কুইজ থাকবে, এসকিউএল এর কুইজ থাকবে, তারপরে অ্যাসাইনমেন্ট থাকবে, প্রজেক্ট থাকবে, 1-to-1 ভাইভা এবং ইন্টারভিউ আমরা নেই। যখন আমাদের কোর্স শেষ হবে তখন আমরা ওই স্টুডেন্টদেরকে নিয়ে দেখা যায় যে আমাদের একটা ভাইভা সেশন হয়, এবং ওখানে আমরা কিছু মার্কিং করি, ওটার উপর বেস করে আমরা টপ 5, টপ 3 আমরা চুজ করি, যে 3 জনকে আমরা কি করি পরবর্তীতে তাদেরকে আমরা ইন্টার্নশিপ করাই। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে যদি আমি টপ 3 এর মধ্যে না থাকি তাহলে কি আমি ইন্টার্নশিপ করতে পারবো না? এর উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন, তখন সেখান থেকে ওই ইন্টার্নশিপ প্রোগ্রামটাতে আপনাকে এনরোল করতে হবে। তো এটার জন্য একটা আলাদা একটা ছোটখাটো একটা ফি আছে, ওটা দিলে তখন আপনি হচ্ছে ওই টপ 3 যে ইন্টার্নশিপটা করবে ওইটাই ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে আপনি তখন ইন করতে পারবেন। তো ওইটা হচ্ছে টোটালি আপনার উপরে, আপনি ইন্টার্নশিপ আলাদাভাবে এটা করতে চান কি চান না সেটার উপরে। এছাড়া আমাদের এখানে প্রফেশনাল প্রোফাইল বিল্ড আপ বা হায়ার স্টাডি সাপোর্ট, যেহেতু আমি নিজেও যেহেতু দেশের বাইরে ছিলাম, মাস্টার্স করেছি ইউএসএ থেকে, তো হায়ার স্টাডির ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স মাস্টার্স জন্য বা পিএইচডির জন্য যে সাপোর্টগুলো দরকার কেউ যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে হেল্প করি। আপনাদেরকে একটা ভালো নিউজ দেয়, সেটা হচ্ছে কয়েকদিন আগে গত পরশুদিনে আমাদের একটা স্টুডেন্ট গত বছরে 2315 ও হচ্ছে আপনার ইয়াতে যাচ্ছে, আমি আপনাকে দেখাই, আমি আপনাকে মেসেজই দেখাই, সেটা হচ্ছে কি ওই যে আমাকে 2315 এর স্টুডেন্ট, তো ও বলতেছে যে ওর অস্ট্রেলিয়ান ভিসা হয়ে গেছে, মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স ইন ম্যাককুরি ইউনিভার্সিটি। সো আমাকে নিজে জানাইছে। সো এরকম দেখা যায় যে আমাদের অনেক স্টুডেন্টই হচ্ছে দেশের বাইরে চলে যায়।
তা মানে গত বছর এই বছরে আমি সব মিলে প্রায় 6 জন স্টুডেন্ট পাইছি যারা দেশের বাইরে মাস্টার বা পিএইচডির জন্য গেছে। আর এছাড়া বিভিন্ন জব সেক্টরে জব করতেছে বা ভালো করতেছে বা নতুন জব পাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তো আমাদের ক্লাসের কোয়ালিটি যেরকম মেনটেন করি সেই হিসাবে আপনি যদি ঠিকভাবে, মানে এখানের মধ্যে আপনার এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে শুধুমাত্র আমরা ক্লাস করালাম, কিন্তু আপনি যদি নিজে না শিখেন তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। সো আগে শিখবেন, শেখার পরে দেন তারপর প্র্যাকটিস করবেন। এবং আমরা একটু গ্যারান্টি দিতে পারি যদি আপনি পুরোপুরি কমপ্লিটলি আপনার পুরো কোর্স মডিউলটা শেষ করেন, সবগুলো কুইজ অ্যাসাইনমেন্টগুলো যদি আপনি কমপ্লিট করেন, তাহলে সেক্ষেত্রে জব পাওয়াটা আপনার জন্য ইজি হবে, জব প্লেসমেন্ট পাওয়াটা আপনার জন্য ইজি হবে। এখন জবের ব্যাপারে কনফার্মেশন কিন্তু আমরা কখনো দেই না, আমাদের কোনো পোস্টে বা আমাদের কোনো কনভারসেশন, ফেসবুকের ইনবক্স বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন, আমরা কিন্তু কাউকে এই কথা বলি না যে আমরা আপনাকে সরাসরি কোনো একটা কোম্পানির চেয়ারে বসাই দিয়ে বলবো যে এটা নেন আপনার জব, এইভাবে আপনাকে জব দেই না। এটা আসলে কেউ দেয় না, এটা দেওয়া পসিবল না। যারা আমাদের এখান থেকে জব পেয়েছে তারা নিজ নলেজেই বা নিজ গুণেই ভাইবা দিয়ে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়েই জবটা পেয়েছে। এখন কথা হচ্ছে যে এই ইন্টারভিউ, ভাইবা বা এই নলেজগুলো পাওয়ার জন্য যতটুকু শেখানো দরকার, যা যা শেখানো দরকার, আমরা আলহামদুলিল্লাহ মানে এতদিন পর্যন্ত যেভাবে শিখাইছি গত 3.5 বছরে, এভাবেই আপনাদেরকে শেখাবো, শিখাই যাব। আর ভালো জিনিসগুলোই শেখাবো যেগুলো দরকার অ্যাকচুয়ালি। তো একদম টু দ্য পয়েন্টে, প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, এখানে কোনো ক্লাস আনইম্পর্টেন্ট না। এবং কেউ যদি দেখা যায় যে একটা দুইটা ক্লাস মিস হয়ে যায়, পরবর্তীতে তার জন্য কোপ আপ করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ ক্লাসের সাথে সাথে আমরা আপনাকে অ্যাসাইনমেন্টও দিব, ক্লাসের রেকর্ড ফাইলগুলো আপনাকে আবার দিব, ম্যাটেরিয়ালসগুলো দিব, সেগুলো প্র্যাকটিস করতে বলবো। সো এটা পুরো একটা একাডেমিক এনভায়রনমেন্টের মধ্য দিয়ে আপনি যাবেন। আর এখানের মধ্যে কেউ কি আছেন যারা কিনা বিআই অ্যানালিস্ট ছাড়া অন্য যেটা ডেটা সায়েন্স উইথ পাইথন, সরি ভুল বলতেছি, ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, ওইটাতে এনরোল করতে চাচ্ছেন বা ইন্টারেস্টেড, এরকম কেউ কি আছেন? তানভীর আছেন, আচ্ছা তানভীর আছেন। আপনি কি আমাদের কোর্স মডিউলটা দেখছেন তানভীর? ভাই পুরোটা দেখা হয় নাই, মানে কিছুটা দেখছিলাম আর কি। আচ্ছা, ডেটা সায়েন্টিস্টের যেটা উইথ মেশিন লার্নিং, এখানেও এটা 4 মাসের এবং এখানে মূলত প্রোগ্রামিং এর পার্টটা বেশি। এখানে আপনার অ্যানালাইসিসের, ডিপ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের পোর্শনটা বেশি। এখানে আপনি শিখবেন পাইথন প্রোগ্রামিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আপনার স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, মেশিন লার্নিং মডেলস। সো এখানে আপনার টোটাল যেই ক্লাস হবে 32টা, এই 32টা ক্লাসের মধ্যে 14-15টা ক্লাসই হবে শুধুমাত্র মেশিন লার্নিং মডেলের উপরে, বাকি ক্লাসগুলো হবে বাকি টপিকের উপরে। কারণ এখানের মধ্যে আপনার মূল কনসার্নটা হচ্ছে মেশিন লার্নিং। যারা কিনা মেশিন লার্নিং শিখতে চান বা এই রিলেটেড ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আমি বলবো যে তারা আপনারা আমাদের এই ডেটা সায়েন্টিস্ট উইথ মেশিন লার্নিং এর কোর্সটা করতে পারেন। আর যারা বিআই অ্যানালিস্ট মানে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের ওই সেক্টর যেতে চান, এগুলো কিন্তু আপনার আলাদা সেক্টর, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট সেক্টর, জবের সেক্টর কিন্তু ডিফারেন্ট, জব রেসপন্সিবিলিটি ডিফারেন্ট। আপনারা কিন্তু এটাকে যদি মার্চ করেন বা মিক্স আপ করেন তাহলে কিন্তু হবে না। আপনি হয়তো অনেক জায়গায় দেখবেন যে ডেটা সায়েন্স আপনার ওভারঅল একটা কোর্স মডিউল আপনার হয়তো দেখবেন, সেখানে আপনার এক্সেল থাকে, এসকিউএল থাকে, আবার মেশিন লার্নিং থাকে, হ্যাঁ, আবার স্ট্যাটিস্টিক্স থাকে। সো আমরা হচ্ছে ওরকম জিনিসগুলোকে গোজামিল দিয়ে শেখাই না, আমরা প্রত্যেকটা স্পেসিফিকলি ক্যারিয়ার ট্র্যাক ধরে আমরা শেখাই যে আপনার যেই দিকে, যেই সাইডে আপনি কাজ করতে চান, কাজ শিখতে চান, জব করতে চান, ঠিক ওই জিনিসটার উপর বেস করে আমাদের কোর্স মডিউলটা সাজানো। সো যদি ওরকম হতো তাহলে আমাদের একটা কোর্সই থাকতো, আমাদের 3টা কোর্স কেন? অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে ভাই আপনাদের ডেটা সায়েন্সের জন্য 3টা কোর্স, 3টা না, আমাদের আসলে কোর্স 4টা 5টা, আমরা সামনে আরো 2টা কোর্স আমরা সামনে লঞ্চ করব। একটা হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। সো সেগুলোর আমাদের কাজ চলতেছে। আমরা হচ্ছে আমাদের স্পেশালিটি কি, যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনারা তো আরো অনেক প্ল্যাটফর্মেও বিভিন্ন জায়গায় কোর্স করাচ্ছে, আপনার এখান থেকে আমরা কেন কোর্স করব? তো এখানে আমি একটা কিছু স্পেসিফিক ডিস্টিংশন যদি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে যে জিনিসটা হয়, আপনাকে একটা ডেটা সায়েন্সের কোর্সের আন্ডারে সবকিছু খাওয়াই দিবে। ওই ধরেন আপনার 2 লোকমা এক্সেল, 1 লোকমা পাওয়ার বিআই, 2 লোকমা হচ্ছে ডিপ লার্নিং, 1 লোকমা মেশিন লার্নিং, এভাবে আপনাকে হচ্ছে একটা জগ খিচুড়ি করে খাওয়াবে না। আপনি না ভালোভাবে শিখবেন
এক্সেল, পাওয়ার বিআই, না ভালোভাবে স্ট্যাটিস্টিক্স শিখবেন, না ভালোভাবে আপনি মেশিন লার্নিং শিখবেন। কোনো কিছুই আপনার শেখা হবে না, সবকিছুই ভাষা 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 সব থাকবে। আমরা এই কাজটা করি না। আমরা আমাদের যে বুট ক্যাম্প, আমরা বুট ক্যাম্প করাচ্ছি গত 2 বছর ধরে। 2022-এর শেষের দিক থেকে শুরু করেছি, তো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বুট ক্যাম্পটা কেন ডিফারেন্ট? বিকজ আমরা স্পেসিফিক্যালি ক্যারিয়ার ট্র্যাকটার উপর কাজ করি। যে আপনি যদি শুধুমাত্র ডেটা অ্যানালিস্ট হইতে চান, তাহলে ওটার জন্য আপনার যা যা শেখা দরকার শুধুমাত্র ওইটুকুই শিখবেন, এর বাইরে শিখবেন না, শেখা দরকার নাই। এবং কেউ যদি বলে যে ভাই আমি ওটা এর মধ্যে শিখতে চাই, আমরা আপনাকে শিখাবো না, মানে এটা হচ্ছে আপনার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক না। আমরা যারা মেন্টর, আমরা যারা শিখাই, বা আমরা নিজেরাও যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করি, আমাদের মেন্টররা যারা বিভিন্ন জায়গায় জব করে, তো এটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা আসলে আনএথিক্যাল। আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পারতেছি না জিনিসটা। আমার কথার অর্থ হচ্ছে যে একটা মানে এমন কোনো কোর্স আসলে শেখা বা ওই কোর্সের মধ্যে সবকিছু অল্প অল্প করে মিক্স করা আছে, ওটার থেকে আপনি স্পেসিফিকলি আপনার টার্গেট, আপনার গোল অনুযায়ী বা আপনার সাবজেক্ট নলেজ অনুযায়ী যদি আপনি স্পেসিফিকলি ওই ক্যারিয়ার ট্র্যাকটা চুজ করেন, ওটার জন্য যদি আপনি পড়াশোনা করেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার জব পাওয়ার নিশ্চয়তা বা জব পাওয়ার চান্সটা কয়েক গুণ বেড়ে যায়। এখন ধরেন আপনার যে জবে মেশিন লার্নিং এর দরকার নাই, সেই জব পাওয়ার জন্য আপনার মেশিন লার্নিং আছে এমন কোর্সে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। এখন বিআই অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টে আমার মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর প্রয়োজন নাই, কারণ ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টরের কাজ। আবার এইটা হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টরের কাজ। ডেটা ইঞ্জিনিয়ার এবং এমএল ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্ট, তিনজনের কাজের মধ্যে যেমন মিল আছে তেমনি অমিলও আছে। একজন বিআই অ্যানালিস্ট, একজন ডেটা সায়েন্টিস্ট মধ্যে কাজের মিল খুব কম, অমিলই বেশি। কারণ এটা হচ্ছে আপনার একটা হায়ারকি বুঝেন তো, যে আপনার একটা কোম্পানিতে যেমন থাকে জুনিয়র লেভেল, তারপর মানে আপনার জুনিয়র এক্সিকিউটিভ, তারপর একটু সিনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, বা হচ্ছে আপনার এমডি, জুনিয়র এমডি। হ্যাঁ, অনেকগুলো কিন্তু এখানে ধাপ আছে। তেমনি এখানেও কিন্তু অনেকগুলো ধাপ আছে, কাজের ধাপ। প্রথমে শুরু হয় আপনার একজন নর্মাল একজন ডেটা অ্যানালিস্ট, সে প্রথমে র ডাটা নিয়ে কাজটা শুরু করে, সেখান থেকে কাজটা চলে যায় একজন ডেটা ইঞ্জিনিয়ারের কাছে, সেখান থেকে কাজটা চলে যায় একজন ডেটা আর্কিটেক্ট বা একটা এমএল ইঞ্জিনিয়ারের কাছে, তারপর সেখান থেকে ডেটা সায়েন্টিস্টের কাছে। সো জিনিসটা হচ্ছে কি একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে প্রত্যেকটা ছোট ছোট পার্ট বাই পার্ট আছে। আপনারা জানি না আমি যে আপনারা কেউ কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করেন কিনা, যদি করে থাকে আপনি দেখবেন যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমাকে অনেকগুলো মেশিন পার করতে হয়। হয়তো কোনো মেশিনের মধ্যে আপনাকে মিক্স করতে হয়, কোনো মেশিনে হয়তো এখানের মধ্যে হিট দিতে হয় বা হিট ট্রিটমেন্ট করতে হয়, কোনো একটা মেশিনের একটা অংশ থাকে যেখানে হয়তো ওখানের মধ্যে আপনার শেপ দিতে হয়, ঠিক আছে। কিছু একটা পার্ট থাকে যেখানের মধ্যে ওইটাকে একটু ঠান্ডা করতে হয় বা ওখানে স্টোর করতে হয়। হ্যাঁ, আর একটা পার্ট থাকে যেখানে আপনার প্যাকেজিং এর পার্ট থাকে, প্যাকেজিং করে এইভাবে একটা পুরো প্রসেস শেষ করার পরে একটা র মেটেরিয়ালস, ধরেন একটা কাদামাটি বা নর্মাল মানে ধরেন বালু কাদার মিক্স, এইটা থেকে একটা সুন্দর চকচকে ডিজাইন করা একটা গ্লাস, সিরামিকের গ্লাস, এই দুইটা জায়গার মধ্যে যে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো কিন্তু আমরা দেখি না। আমরা মূলত কি জানি যে একটা সিরামিকের গ্লাস এটা তৈরি করার জন্য আমার স্পেসিফিক টাইপের কিছু ম্যাটেরিয়াল লাগে, কিছু কেমিক্যাল লাগে, মাটি লাগে, বালু লাগে, এরকম আরো কিছু জিনিসপত্র লাগে। এখন ওই র মেটেরিয়ালস আপনি একটু কল্পনা করেন যে এইটা একটা গাদা করে বা একটা হচ্ছে মানে একটা বড় একটা জায়গায় সব মিক্স করে মানে ফেলে দেওয়া আছে, পড়া আছে। আরেকবার চিন্তা করেন দোকানের মধ্যে সুন্দর করে সাজানো আছে একটা সুন্দর ডিজাইনের চকচকে একটা গ্লাস বা একটা প্লেট। ওই কাদামাটি থেকে এই প্লেট পর্যন্ত যে পুরো প্রসেসটা, এই প্রসেসে কিন্তু অনেকগুলো মেশিনের হাত আছে, অনেকগুলো মানুষের হাত আছে, অনেকগুলো স্টেপ আছে। তেমনি একটা ডেটা সায়েন্সের প্রজেক্ট যখন করে তখন সেখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকের একটা রোল আছে, রেসপন্সিবিলিটি আছে। তো একজন ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্টের যে রেসপন্সিবিলিটি, সেটা একজন ডেটা সায়েন্টিস্টের রেসপন্সিবিলিটির সাথে ম্যাচ করবে না। এই জন্য
আমরা যেটা করি, আমরা আমরা কেন অন্যদের থেকে আলাদা, কেন ডিফারেন্ট, বা কেন কেন আমাদের এখানের মধ্যে আমাদের স্টুডেন্টরা এখানের মধ্যে ভর্তি হয় বা কোর্স করে, কেন আমাদের প্রতি মাসেই আমরা ব্যাচ অফার করি এবং স্টুডেন্ট পাই, স্টুডেন্ট আসে, শিখতে আসে, কারণ আমরা বাংলাদেশে একমাত্র আমরাই শুধুমাত্র যেটা করি একদম স্পেসিফিকলি একটা নির্দিষ্ট ক্যারিয়ার ট্র্যাক ধরে কাজ করি। এখন হয়তো আপনারা বলবেন যে ভাইয়া আমি তো অমুকের নামও জানি, তমুকের নামও জানি, তারাও তো করায়। তো তো অনেকে আছে যারা হচ্ছে রিসেন্টলি করাচ্ছে, হয়তো 3-4 মাস 1 বছর ধরে করাচ্ছে। আমাদের মতো তো 3 বছর ধরে করাচ্ছে না। আমরা শুরু করছি 2020 সাল থেকে, এখন কত চলে 2024, প্রায় 3.5 বছর। যদিও বুট ক্যাম্প আমরা করাচ্ছি 1.5 বছর উপর ধরে, কিন্তু এর আগে আমাদের সবগুলো ছিল শর্ট কোর্স। একই জিনিস আমরা করাইছি, কিন্তু তখন আমরা বুট ক্যাম্প আমরা দিই নাই, তখন আমাদের ছিল 1.5 মাস 2 মাসের শর্ট কোর্স। আমরা বুট ক্যাম্প শুরু করছি যখন আমরা আমাদের সবগুলো মেন্টর যেটাতে এক্সপার্ট সবাই যখন আমরা একটা পুরো টিম আমরা তৈরি করছি, তখন আমরা বুট ক্যাম্প শুরু করছি। এবং এই বুট ক্যাম্পের আন্ডারে মেন্টর সব মিলে আমরা আছি এখানে 10 জন, যেখানে আমাদের 8 জন রেগুলার মেন্টর, 2 জন গেস্ট মেন্টর। তো আশা করি জিনিসটা আপনাদের আমি বুঝাতে পারছি। তো সামনে কালকে মনে হয় একটা গ্যাপ থাকবে, কালকে কোনো ক্লাস থাকবে না। শনিবার দিন একটা ক্লাসও থাকবে, আবার একটা ওয়েবিনার থাকবে, ফেসবুকে লাইভে ওয়েবিনার হবে। আর 9টা 9:30টার সময় হাসান সাকিব ভাইয়ের পাইথনে ইডিএ ক্লাস থাকবে। রবিবার দিন হচ্ছে মিজানুর রহমান ভাই, উনি এক্সকিউলে এক্সপার্ট, ওনার 13+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স, উনি হচ্ছে ওরাকল সার্টিফাইড ডেটা ম্যানেজমেন্ট প্রফেশনাল, ওনার ক্লাস হবে রবিবার দিন। সোমবার দিন আবার আমার একটা ক্লাস থাকবে। মঙ্গলবার দিন দেখতে হবে যে কার ক্লাস থাকে, আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন মনে হয়, আপনারা মানে আমার এখন ঠিক খেয়াল নাই, আপনাদেরকে দেওয়া হয়েছে, ওইটা আপনারা একটু দেখে নেবেন, শিডিউল দেওয়া আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডেমো ক্লাস শিডিউল। এবং আপনারা যারা এনরোল করার তারা করে ফেলবেন, যদি মনে হয় যে না এখন করবো না পরে করবেন, পরেও করতে পারেন, বাট 5 তারিখের আগে করতে হবে। এরপরে দেরি করলে আমরা আসলে নিব না, আমরা নিতে পারবো না, কারণ অলরেডি কয়েকজন এনরোল করা শুরু করছে, অলরেডি 3-4 জন এনরোল হয়েছে। তো আজকে হচ্ছে 23 তারিখ। আল্লাহ ইনশাল্লাহ হয়তো দেখা যায় যে আমাদের প্রায় সময় দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ ক্লাস শুরুর আগে 50-60% মতো ভর্তি হয়ে যায়। বাকি ক্লাস শুরু হওয়ার পরে হয়তো পরের 1 সপ্তাহে বাকি 7-8 জন হয়ে যায়। আমরা একটা ব্যাচের মধ্যে খুব বেশি স্টুডেন্ট রাখি না, মানে 40-50 জন স্টুডেন্ট নিয়ে কোনো গ্যাদারিং আমরা করি না। আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট হয় অ্যাভারেজ 18 থেকে 20 জন, হয়তো হাইয়েস্ট খুব গেলে 22 জন বা 23 জন হয়, এর বেশি যায় না। আর কমের মধ্যে হচ্ছে 15 জন, তার নিচে আমরা ব্যাচ শুরু করি না বা ক্লাস শুরু করি না। 15 জন মিনিমাম হইলে তখন আমরা ক্লাস শুরু করি, তারপর আমরা 1 সপ্তাহ ওয়েট করি, তারপর আমরা ক্লাস শুরু করি। তো এই ছিল মোটামুটি আজকের পার্ট। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমি যা যা বলছি এর বাইরেও যদি কারো কোনো মনের মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনি কোশ্চেন করতে পারেন। তানভীর, ইরফান, জয়নাল আবেদিন, ফারুক, কৌশিক, ইফাতুজ্জামান, এনিওয়ান, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। একটা কোয়েশ্চেন ছিল যে ডাটা সায়েন্স উইথ পাইথন এবং ডাটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, মানে আপনার অনেক আগে একটা কোর্স মনে হয় ডাটা সায়েন্স উইথ পাইথন দিয়ে লঞ্চ করছে, মানে এটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ওইটা তো আসলে অনেক আগের, গত বছরের দিকে শুরুর দিকে ছিল। তো ওইটার থেকে এখনকার কোর্স মডিউল যথেষ্ট আপডেটেড। তখন এখানে মেন্টর ছিল মনে হয় 3 জন, এখন মেন্টর হচ্ছে 5 জন। তো ওইখানে অনেক কিছু আমরা তখন অ্যাড করি নাই, ওইখানে আপনার ডিপ লার্নিংও ছিল না। ডিপ লার্নিং এখন মানে এখন যেটা আপনি দেখতেছেন এটাতে ডিপ লার্নিংও আছে। তখন আসলে ওখানে মেশিন লার্নিং মডেলগুলো এত ডিটেলসে আমরা দেখাই নাই, পাইথন ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করছি। তখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে ইন ডেপথে তখন ছিল না, তখন কিছু জিনিস আমাদের কোর্সের মধ্যে বেশি ছিল আবার কমও ছিল। তো আমাদের কোর্সের মডিউল প্রতি 3 মাস বা 4 মাস পর পর আপডেট হয়। আপনি যেটা কথা বলতেছেন সেটা মনে হয় আমার যতটুকু মনে পড়ে গত বছরের 2023-এর ফেব্রুয়ারি মার্চের দিকে, এপ্রিলের দিকে, বছরের প্রথম দিকে আর কি কোর্স, তাই না তানভীর? জি ভাই। তো ওইটার পরে তো আরো 2 বার চেঞ্জ হয়েছে।
তো এখন যেটা হয়েছে, এখন তো হচ্ছে জিনিসটা আরো আপডেটেড হয়েছে। আমরা 1-2 বছর আগের কোর্স মডিউল যেটা শেখাইতাম সেটা কিন্তু আমরা এখন শেখাই না। এখন প্রতিনিয়ত জিনিসগুলো ডেভেলপ হচ্ছে, আপডেট হচ্ছে। তবে ডাটা সায়েন্স আর ডাটা ইঞ্জিনিয়ারের মধ্যে মানে ডিফারেন্সটা কোন জায়গায়? ডেটা সায়েন্স ডাটা ডেটা সায়েন্স এবং সায়েন্টিস্ট ডেটা ইঞ্জিনিয়ারের মধ্যে, আচ্ছা, কোম্পানির এমডি আর কোম্পানির এক্সিকিউটিভের মধ্যে যে পার্থক্য, ডেটা সায়েন্টিস্ট আর ডেটা ইঞ্জিনিয়ারের মধ্যে সেই পার্থক্য। ডেটা সায়েন্টিস্ট এখানের মধ্যে একজন ম্যানেজারাল পোস্টের মতো কাজ করে, ডেটা ইঞ্জিনিয়ার এখানে এক্সিকিউটিভ লেভেলে কাজ করে। জি, বুঝতে পারলাম। একজন ডেটা সায়েন্টিস্টের রোলটা অনেক অনেক ইনডেপথ এবং অনেক ওয়াইড, অনেক ব্রড একটা রেঞ্জের ডেটা সায়েন্টিস্ট রোলটা। বাংলাদেশে ডেটা সায়েন্টিস্টের রোলটা আসলে ওরকম ঠিক ওইভাবে স্ট্যান্ডার্ড না। যেগুলো আমরা ডেটা সায়েন্টিস্ট হিসেবে দেখি সেখানে যে রোলটা থাকে সেই রোলটা অ্যাকচুয়ালি বাইরের কান্ট্রিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে যে রোল থাকে ওই রোলটাকে মানে জাস্টিফাই করে না অ্যাকচুয়ালি। তো বাংলাদেশে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট আমরা তখনই বলি যখন সে মোটামুটি কিছু মেশিন লার্নিং মডেল হচ্ছে রিগ্রেশন ক্লাসিফিকেশন ডিপ লার্নিং জানে, তখন আমরা বলি হ্যাঁ তাহলে সে ডেটা সায়েন্টিস্টের পজিশনের জন্য জব করতে পারবে বা জব করে। বাট বাইরের কান্ট্রিতে ডেটা সায়েন্টিস্টের যে রোল সেটা অনেকটা ম্যানেজারিয়াল রোলের মতন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কৌশিক, ইরফান, যদি না থাকে তাহলে আজকে আমরা এখানের মধ্যে শেষ করতে পারি। তাহলে আগামী পরশুদিন আপনারা মোটামুটি কাছাকাছি টাইমে আর কি দুইটা শুরু হবে। একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে লাইভ হবে, ওটা হচ্ছে লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপমেন্ট কিভাবে করবেন বা তৈরি করবেন ওটার উপরে। ওটা নিবে হচ্ছে আশফাকুর প্রতীক, আমাদের সিনিয়র মেন্টর। আর ওইদিকে হচ্ছে একই সময়ে কাছাকাছি সময়ে হাসান সাকিব ভাইয়ের ইডিএর ক্লাস হবে। আপনারা যেটা খুশি সেটা জয়েন করতে পারেন, সমস্যা নেই। আমাদের ওয়েবিনার প্রতি সপ্তাহে 1-2টা করে ওয়েবিনার চলেই। আমাদেরকে যে শিডিউলটা দেওয়া হয়েছিল ওখানে ওয়েবিনারটা স্কেডিউল হচ্ছে আগামী কালকে, ওটা চেঞ্জ হয়েছে, শিডিউল দেওয়া হয়েছে, বাট মানে ক্লাসের শিডিউল বা ওয়েবিনারের শিডিউলটা আবার একটু হালকা এখানের মধ্যে একদিন আগে পরে হয়েছে, চেঞ্জ হয়েছে। আগামীকাল ফাঁকা থাকবে, আগামীকাল কোনো ক্লাস থাকবে না। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে দেখা হবে। আর এমনিতে পরবর্তীতে কেউ যদি কোশ্চেন করতে চান আমাদের পেজে কোশ্চেন করতে পারেন, আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি আনসার দিব, চেষ্টা করবো আনসার দেওয়ার। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের মধ্যে এনরোলমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য সৌরভ থাকবে, এহসান থাকবে, ওরা আনসার দিবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।